আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2025 এবং 26 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা, আমি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমরা সবাই একটু দ্রুত চলে আসবে। আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করব। ওকে, শুরুতে জাস্ট আমাকে একটু জানাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা। জাস্ট একটু জানালেই হবে, এরপরেই হচ্ছে আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আর তোমরা সবাই সবাইকে একটু মেনশন করতে থাকো যেন সবাই দ্রুতই আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারে। ওকে, আলহামদুলিল্লাহ। জি ওকে, সবাই জানিয়েছো সবকিছু ঠিকঠাক আছে, তাহলে আর দেরি করার কোনো দরকার নেই। চলো দেখো, তোমরা একটু খেয়াল করো যে আমরা জানি ইন্ট্রোগেটিভ এবং রিলেটিভ যে প্রোনাউন আমাদের রয়েছে, তাই না? ইন্ট্রোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউন, এটা তো তোমরা এই শব্দগুলো তো আগেই মুখস্থ করে আসছো, নতুন করে তো মুখস্থ করার কিছু নাই। আমরা জানি ইন্ট্রোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউনের মধ্যে পড়ে। আর রিলেটিভ প্রোনাউনের মধ্যে হচ্ছে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। লাস্টে শুধু একটা অতিরিক্ত শব্দ আমাদের পড়ে, সেটা হচ্ছে কি তোমার বলতো, দ্যাট, তাই না ভাইয়া? দ্যাট শব্দটি হচ্ছে আমাদের অতিরিক্ত ইয়াটা পড়ে, সেটা আমরা একটু দেখছি। এই যে আমাদের যে এই যেখানে দেখতে পাচ্ছ দ্যাট শব্দটা, তাই না? এই একটা, এছাড়া বাকি কিন্তু দেখো সবগুলো কিন্তু একই, এটা তো আমরা আগে থেকে জানা বোঝা, সো এটা নিয়ে নতুন করে কথা বলা তেমন কিছুই নেই। এবং দেখো, এটা তো তোমরা জানো যে এই যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন, এটা আমাদের বাক্যের শুরুতে বসে, তাই না ভাইয়া? বাক্যের কোথায় বসে বলতো? শুরুতে বসে। এটা হচ্ছে বাক্যের শুরুতে বসে। আর এই যে অর্থগুলি তোমাদের কম বেশি হয়তো জানা বোঝা আছে, এটা নিয়ে আমি সময় ব্যয় করতে চাচ্ছি না। রিলেটিভ প্রোনাউন দেখো, এই যে এটা হচ্ছে বাক্যের কোথায় বসে? মাঝে বসে, তাই না? বাক্যের মাঝে বসে। ওকে, আচ্ছা, বাক্যের মাঝে বসে। আর এই যে অর্থগুলি, এগুলো তোমাদের কম বেশি জানা আছে, সো নো প্রবলেম। আমি প্রত্যেকটারই জাস্ট একটা একটা করে এক্সাম্পল তোমাদেরকে একটু দিয়ে যাবো, যাতে মোটামুটি একদম ক্লিয়ার তুমি হয়ে যেতে পারো। যেমন দেখো, এবং এখানে কয়েকটি কথা, সাধারণত এই যে ইন্ট্রোগেটিভ প্রোনাউন বাক্যের শুরুতে বসে, যা আমি এখানে লিখেও দিয়েছি তোমাদের জন্য, আর রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে বসে, এটা একটু খেয়াল করবা। আচ্ছা, এরপরে দেখো আসছে রিলেটিভ প্রোনাউন বাক্যের মাঝে আসলে উক্ত বাক্যের প্রথম অংশের সাথে মনে মনে আমরা, যদি মনে মনে কথাটা এখানে ঠিক নয়, যে এমন কথাটা যোগ করে পড়বো। কি কথাটা? এমন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অর্থ উঠানোর ক্ষেত্রে, বিশেষ করে তোমাদের অর্থ উঠানোর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা একটু এই কথাটা একটু নোট করো ভাইয়া, এই কথাটা একটু নোট করো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু তোমরা একটু নোট করো তো, এই কথাটা একটু নোট করতে হবে তোমাদেরকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কেমন? যেমন ধরো, আমরা অনেক সময় বলি যে, ধরো লিখলাম আমরা যে আমির স্যার ইজ আ ম্যান। আমির স্যার এমন একজন মানুষ। আমির স্যার ইজ আ ম্যান, অর্থাৎ কি বলছো? আমির স্যার এমন একজন মানুষ, তাই না? হু ইজ মাই টিচার, তুমি এই যে বলছো, এটা দেখো, তাহলে এই অংশের সাথে মনে মনে তুমি কি বলছো? তুমি এটা এই যে এমন কথাটা যোগ করেছো। আমির স্যার ইজ আ ম্যান, আমির স্যার এমন একজন মানুষ, এই যে এমন কথাটা আমরা যোগ করে বলি, সেই কথাটা আমি এখানে বলার চেষ্টা করেছি। ঠিক আছে, ওকে, আশা করছি এটা ক্লিয়ার হয়ে। দেখো, এই যে দেখো, বাক্যের শুরু হু আর ইউ, তুমি কে, এই বাক্যের শুরুতে আসছে, সেটা কি হবে ভাইয়া? এটা হবে
ইন্টারোগেটিভ প্রোনাউন। এই দেখ আমি স্যার ইজ আ পারসন হু ইজ মাই টিচার, এই যে হু বাক্যের মাঝে বসছে সেটা কি হবে বলতো, এটা কি রিলেটিভ হয়ে গেল। তাই একই হু বাক্যের শুরুতে বসছে ইন্টারোগেটিভ, বাক্যের মাঝে রিলেটিভ, এ তোমরা জানো। আচ্ছা আমি একটু দ্রুত যাবো এখানে। হুম ডু ইউ ওয়ান্ট, এই দেখো বাক্যের শুরুতে বসছে, সো এটা কি হবে, এটা ইন্টারোগেটিভ হচ্ছে। আমি স্যার ইজ আ পারসন হুম আই হেট, যাকে আমি ঘৃণা করি নাকি। আচ্ছা এটা মাঝখানে বসছে, এটা কি হবে তোমার সরি, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, তাই না ভাইয়া, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে হয়ে গেল শেষ। আচ্ছা এরপর দেখো দ্রুত, হুজ পেন ইজ দিস, এই দেখো ইজ কলমটি কার, এই যে বাক্যের শুরুতে বসছে সেটা কি হবে, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। হ্যাঁ আর দেখো দিস ইজ দ্য পেন হুজ কালার, এই দেখছো এই যে হুজ, এটা বাক্যের মাঝখানে বসছে সেটা কি হবে, রিলেটিভ হবে। অর্থ তো বুঝো, আমি নিচে অর্থটাও দিয়েছি যাতে তোমাদের বোঝার ক্ষেত্রে সহজ হয়ে থাকে। এরপর দেখো হুইজ কলেজ, দেখছো এই দেখো কোথায় বসছে, বাক্যের শুরুতে বসছে, সেটা কি হবে ইন্টারোগেটিভ, তাই না। আচ্ছা দেখো দিস ইজ দ্য পেন হুইজ, এই দেখো এই যে হুইজ এটা মাঝখানে বসছে, সেটা কি হবে আমাদের রিলেটিভ প্রোনাউন হবে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো হোয়াট ইজ ইউর নেম, সেম দেখো তুমি তো বাক্যের শুরুতে বসছে, সেটা কি হবে ইন্টারোগেটিভ হবে। দেখো এই যে দিস ইজ দ্য প্রোভার্ব হোয়াট, এটা বাক্যের মাঝখানে বসছে, সেটা কি হবে আমাদের রিলেটিভ হবে, তাই না ভাইয়া। ওকে দেখো এরপরে when you get up from your bed, তুমি কখন তোমার বিছানা থেকে ওঠো, এই যে when বাক্যের শুরুতে বসছে সেটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। আচ্ছা এই দেখো 2 PM is the time, when যখন, এটা কি হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। এগুলা তোমাদের সব জানা বোঝা আছে, এটা আহামরি এত কঠিন কিছু না, একদম সহজ একটা বিষয়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, কোথায় বসছে বাক্যের শুরু, সো এটা কি হবে ইন্টারোগেটিভ, বুঝো তোমরা জাস্ট। আচ্ছা দেখ এই মাঝখানে বসছে, সো এটা কি হবে রিলেটিভ হবে, শেষ। আচ্ছা এরপর দেখো হোয়াই আর ইউ গোয়িং দেয়ার, তুমি কেন সেখানে যাচ্ছ, বাক্যের শুরু, সো এটা ইন্টারোগেটিভ। আর দেখো দিস ইজ দ্য ইভেন্ট, এটা এমন একটা ঘটনা, হোয়েন হোয়াই যার কারণে, কেন হোয়াই মানে কি, এই যে যার কারণে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সেটা কি তোমার বাক্যের মাঝে, সো এটা কি আসছে রিলেটিভ প্রোনাউন আসছে। ওকে সেম দেখো হাউ ক্যান ইউ সলভ দিস প্রবলেম, তুমি কিভাবে এই সমস্যাটা সমাধান করো, এই বাক্যের শুরুতে কি হাউ আসছে, সো এটা আমাদের কি হলো ইন্টারোগেটিভ হলো। দেখো হাউ আর ইউ, আবার দেখো হাউ মানে কারণ আমরা জানি হাউ শব্দের কয়েকটি অর্থ, একটু লিখে রাখতে পারো। হাউ শব্দের কয়েকটি অর্থ, একটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার কেমন, আর হচ্ছে কিভাবে, এই তিনটা অর্থ হয় হচ্ছে হাউ শব্দের, খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু নোট করে রাখ, খুবই গুরুত্বপূর্ণ। হাউ 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 হ্যাঁ হাউ কত কেমন কিভাবে, কত কেমন কিভাবে, বুঝছো, কত কেমন কিভাবে। দেখো এই যে মাঝখানে বসছে, এটা হাউটা মাঝখানে বসছে, সো কি হয়ে গিয়েছে, এটা আমাদের রিলেটিভ হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন। আচ্ছা এই হচ্ছে বিষয়, তোমরা জানো যে দ্যাটটা হচ্ছে সরাসরি আমাদের রিলেটিভ প্রোনাউন, এটা তো আমরা বুঝছি শুধু বাক্যের মাঝখানে বসছে। ওকে সো আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে আমাদের এই শব্দগুলা বাক্যের শুরুতে বসলে হচ্ছে ইন্টারোগেটিভ, এবং অর্থটাও একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, আর বাক্যের মাঝে যখন বসছি তখন এটা কি হয়ে যাচ্ছে রিলেটিভ প্রোনাউন হয়ে যাচ্ছে, এবং তার অর্থটাও কিন্তু একটু ভিন্ন হয়ে যাচ্ছে। তথা ইন্টারোগেটিভের অর্থ আর রিলেটিভের অর্থ কিন্তু এক না। তথা দেখো শব্দগুলা কিন্তু এটাই, বাস স্থান কাল পাত্রভেদ চেঞ্জ হওয়ার কারণে এক এক সময় এক এক রকমের অর্থ কিন্তু হয়ে যাচ্ছে। সো এটা একটু অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে। হ্যাঁ ওকে সো এরপরে আমরা কিন্তু প্রাথমিক বিষয়টা গেল, এখন আমরা একটু বিস্তারিত ব্যবহারের মধ্যে যাব। আমরা এটার এই যে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রোনাউনের এই যে শব্দগুলার একটু ডিটেইলস ব্যবহারের মধ্যে যাবে। এটা হচ্ছে একদম বেসিক ব্যবহারটা আমরা ক্লিয়ার করলাম, একটা না তোমরা সব জানা কথা। এখন আসো হু কোথায় বসে, এরপরে হুম কোথায় বসে, হু এভার কোথায় বসে, হুম এভার কোথায় বসে, এটা হচ্ছে আমাদের পরীক্ষায় সবচাইতে বেশি আসে। তো এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার করবো। এখন চলো দেখো আমি তোমাদেরকে যদি একটু ক্লিয়ার করি, আসো আমার সাথে একটু। দেখো কি আসছে আমাদের, কোথায় হু বসবে, এরপর হচ্ছে কোথায় হুম বসবে, এরপরে তোমার কোথায় হু এভার বসবে, আর কোথায় হচ্ছে তোমার হুম এভার বসবে। বুঝতে পেরেছ, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। চলো আমরা এইটা একদম ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা জানি একটু খেয়াল করবা যে সাবজেক্ট হিসেবে, দেখো এই যে সাবজেক্ট হিসেবে কি বসে, হু বসে। কি বলতো, সাবজেক্ট হিসেবে হু বসে, আর অবজেক্ট হিসেবে কি বসে, হুম বসে। কিন্তু এই দুইটা জিনিস আবার আরেকটু খেয়াল করতে হবে। যদি এখানটা আমরা লিখে রাখবো, যদি পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট হয়, কি হয় বলতো, নির্দিষ্ট হয়। এই যে পূর্ববর্তী অবস্থারই ইংরেজি নাম হচ্ছে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন।
বুঝতে পেরেছ? তথা অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট পূর্ববর্তী অবস্থা যদি নির্দিষ্ট হয়, যদি নির্দিষ্ট হয়, তাহলে সাবজেক্টের জায়গায় হচ্ছে হু আর অবজেক্ট হিসেবে হুম। আর যদি এই যে দেখো, এই যে খেয়াল করো, হু এভার এবং হুম এভার, এটা হচ্ছে যদি পূর্ববর্তী অবস্থা তথা অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট হয়। কি বললাম বলো তো? যদি এটা অনির্দিষ্ট হয়। কথা বুঝছো? তাহলে আমরা সোজা কথা পাইলাম। আমরা জানি হু সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসবে, আর হুম অবজেক্ট, অবজেক্ট হিসেবে বসবে। কথা ক্লিয়ার? ঠিক আছে। তাহলে হু এভার কোথায় আর হুম এভার কোথায়? এক্ষেত্রে আরো সূক্ষ্ম পার্থক্য তোমাকে করে দিচ্ছি। ভাইয়া দেখো তো, একটু খেয়াল করো, এই যে এভার, ভাইয়া দেখো তো, এভার শব্দের অর্থ কি? এ যাবৎ কাল। খেয়াল করিও, দেখো তো, একটু একটু খেয়াল করো আমার কথাটা। এই যে ভাইয়া এ যাবৎকাল, এই যে এ যাবৎকাল কথাটা দেখো তো, একটু খেয়াল করো। ঝামেলার দ্বারা চল বেটা যা। আচ্ছা, ওকে, এই দেখো, এই যে তোমার এই যে এভার শব্দটা আমি যদি তোমাদেরকে একটু বলি, এভার, এই যে এভার শব্দটা এ যাবৎকাল। আচ্ছা ভাইয়া, এ যাবৎকাল বললে এটা কি নির্দিষ্ট কিছু বোঝায় বলো? এ যাবৎকাল, এ যাবৎকালে যতজন মানুষই বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে সবই খেলার উল্টাপাল্টা। আর যদি তাহলে এ যাবৎকাল মানে কতদিন? হ্যাঁ, কতদিন? এ যাবৎকালে যতদিন এটা মানে এক কথায় বলো তো একটু আমাকে, এ যাবৎকাল কথাটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? এটা আমাকে একটু বলো, একটু বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো। এ যাবৎকাল কথাটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ডেফিনেটলি নির্দিষ্ট, অনির্দিষ্ট। সুতরাং এটা যেহেতু অনির্দিষ্ট, ও যার সাথে বসে তাকেও ও অনির্দিষ্ট করে ফেলে। জাস্ট ট্রিক্সটা একটু খেয়াল করো। সুতরাং হু কি যুক্ত হয়েছে? এভার। দেখছো হু কি যুক্ত হয়েছে বলো তো ভাইয়া? ওর সাথে কি যুক্ত? এই দেখো এভার যুক্ত হয়েছে। হুম এর সাথে কি যুক্ত হয়েছে? এভার যুক্ত হয়েছে। তার মানে হু এভার এটা অনির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করে, হুম এভার এটা অনির্দিষ্ট বিষয়কে ইঙ্গিত করে। বুঝছো? ওকে, এই জিনিসটাই জাস্ট আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, এটা আমরা বুঝি না তাই আমাদের ঝামেলা হয়। এখন চলো একটু এক্সাম্পল দেখি। এই দেখো হু এর ব্যবহার একটু খেয়াল করে দেখো। দ্য প্রাইম মিনিস্টার, এই দেখো দ্য প্রাইম মিনিস্টার, এই দেখো সাবজেক্ট হিসেবে কি বসছে? হু। হু হ্যাজ দ্য রিয়েল পাওয়ার, যা শর্টের সঠিক ইয়াটা রয়েছে। হ্যাঁ, এই দেখো হি ইজ দ্য ম্যান, সে এমন একজন মানুষ। এই দেখো হু ক্যান ডু দ্য ওয়ার্ক, যে কাজটি করতে পারে। এই জায়গাটাতে ভাইয়া তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই দেখো মাঝে মধ্যে তোমাকে আই থিঙ্ক, হ্যাঁ, এই যে আই থিঙ্ক অথবা তোমার ধরো আই বিলিভ, আই বিলিভ অথবা এখানে আয়ের জায়গায় ইউ হতে পারে, হি হতে পারে, এই যে থিঙ্ক বিলিভ এগুলি দিয়ে তোমাকে প্যাস লাগাবে। আসলে এটা কিছুই না, হুদাই ফাও, এটা একদম পুরা। কথা বুঝছো? মানে আই থিঙ্ক আই বিলিভ এটা আসলে কি কিছুই না। তুমি দেখবা এই দেখো হু, হুর পরে সরাসরি কি বসবে? এই দেখো ভার্ব বসবে। তোমাকে আরো ব্যাখ্যা করে বুঝাই একটু, দেখো তো ভাইয়া, হু এটা কি সাবজেক্ট না? এই বোকা ছেলেরা খেয়াল কর, দেখ হুটা কি সাবজেক্ট না? সাবজেক্ট। আচ্ছা সাবজেক্টের পরে কি লাগে? এটা কমেন্ট করতে তোর খুব কষ্ট লাগে? হাত কি ব্যথা, হাত কি নুলো হয়েছে? এটা কমেন্ট কর। দেখ হু সাবজেক্ট, এরপর লাগবে কি? হ্যাঁ, এই লাগবে কি? ভার্ব লাগবে। তার মানে হুর পরে কি খুঁজবো আমরা? একটা ভার্ব খুঁজবো, ব্যাস সোজা কথা। আর দেখ আরেকটা দেখ একটু খেয়াল কর, WHOM ভাইয়া হুম, হুমটা কি অবজেক্ট? এই পাগলা, অবজেক্ট দিয়ে কি বাক্য শুরু হতে পারে? অবজেক্ট দিয়ে বাক্য শুরু হতে পারে? পারে না। কাকে দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তার মানে হুমের ক্ষেত্রে আগে দেব সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে বাকি যা গেল গেল। সো তোমাকে টেকনিকে খেলতে হবে, খালি বোকার মতো খালি মুখস্থ করলে হবে না, টেকনিকে তোমাকে খেলতে হবে। আপনি মনে রাখেন, এবছর ইংলিশে ভালো না করলে আপনি কিন্তু ধরা খাবেন, আবার আবার ধরা খাবেন। কিন্তু গত বছর ধরা খাইছেন কিসের জন্য? এই 9, আমার মনে হয় গত বছর ধরা খাওয়ার পিছনে যদি মানে প্রায় 80% কারণ ছিল তোর ইংলিশ। একটা হচ্ছে তুই মেমোরাইজিং পার্ট পড়িস নাই, ইংলিশে মেমোরাইজিং পার্ট তোর কাছে সবচেয়ে বিরক্ত ছিল, ভালো লাগে না, পড়িস নাই, এটা একটা কারণ ছিল। আর ইংলিশ দেখলেই ইংলিশকে যতটা স্কিপ করা যায়, কমার্সের পোলাপান মানে ইংলিশের নাম্বার 1 ফাঁকিবাজ, ইংলিশের নাম্বার 1 ফাঁকিবাজ তুই। এই জন্য ব্যর্থ হয়েছিস, ঝামেলায় পড়ছিস। এবছর আর ব্যর্থ হইস না।
এবছর ইংলিশে সবচেয়ে বেশি সবাই, অ্যাকাউন্টিং মোটামুটি পারিস, আমি জানি এটা, ম্যানেজমেন্ট পারিস, মার্কেটিং পারিস, বাংলা মোটামুটি পারিস, সমস্যা তোর ইংলিশ, ইংলিশে একটু সময় দে বেশি করে, বুঝছিস? ইংলিশে একটু ভালো করে সময় দে, ওকে? তাহলে এখন দেখ, তাহলে আমরা এই জায়গাটা তোকে দুটা জিনিস আমি একটু শিখাই দিই। তাহলে দেখ, আমরা যদি হুর, এই দেখ হুর ব্যবহার, তাহলে স্ট্রাকচার কি, এই দেখ, দেখছিস? আচ্ছা দেখ, একটু দেখ যে ভাইয়া, এই যে তোর ইংলিশ, এই দেখ হুর পরে কি বসে, হু ভার্ব, এরপরে হচ্ছে অবজেক্ট বা অবজেক্ট বা এক্সটেনশন, তুই এখানে যাই, এটা তো তুই বুঝিস এখানে আমি কি দিব, এটা তো তোর বলার কিছু না। আর হুমের ক্ষেত্রে কি বসবি, এরপর একটা সাবজেক্ট দিবি, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে ভাইয়া অবজেক্ট বা এক্সটেনশন। বুঝতে পেরেছো? ব্যাস, এটা একটু খেয়াল করবা। কথা ক্লিয়ার? হ্যাঁ, কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো। সো আমরা হুর ব্যবহারটাও ক্লিয়ার হয়েছে, এরপরে হুমের ব্যবহারটাও ক্লিয়ার হয়েছে। হুম আর হুমের ইয়াটা তোকে এইখানে, তাহলে এই যে এক্সাম্পলটা আমরা আশা করি দেখছো। এখন আসো এই জায়গাটি দেখো, হুমের এই দেখো কি আসছে, ইট ওয়াজ আই, এই দেখো হুম, দেখছো? হুম হি ওয়ান্টেড টু সিং, হুম ওয়ান্টেড অবজেক্ট হিসেবে লেগেছে, ইট ওয়াজ আই, দেখো। এবং এখানে খেয়াল করছো, ইট ওয়াজ কি মি হয়েছে, এই একটু খেয়াল করো, ইট ওয়াজ কি মি না আই? ইট ওয়াজ কি আই, খবরদার মি কিন্তু না, এটা ব্যাখ্যা করে বুঝিয়েছি পার্সোনাল প্রোনাউনের, তোমার হচ্ছে সাবজেক্টিভ যখন বুঝিয়েছে এটাকে ক্লিয়ার করেছে, তাই না? তাহলে ইট ওয়াজ আই, হুম যাকে, এই দেখছো, এই দেখ খেয়াল কর, এই দেখ ভাইয়া, এই যে কেবল দেখাইলাম, এই দেখো হুম, এই যে কেবল দেখাইলাম, যেটা হুমের পরে কি বসবে, একটা সাবজেক্ট বসবে, হুমের পরে কি বসবে, একটা সাবজেক্ট বসবে, হ্যাঁ? এই দেখছো, এই যে সাবজেক্ট, এই যে তোমার কি বসছে এখানে, এই দেখো দেখো হি ওয়ান্টেড টু সিং। বুঝছো স্ট্রাকচার ক্লিয়ার? আচ্ছা এখন আসো, আর হু এভার, এই যে একটু বললাম এভারটা কি, এভার মানে কি অনির্দিষ্ট, হ্যাঁ অনির্দিষ্ট, দেখছো? এই যে অ্যান্টিসিডেন্ট নির্দিষ্ট হলে সাবজেক্ট হিসেবে কি বসে, হু বসে, যা এতক্ষণ ধরে ব্যাখ্যা করে ক্লিয়ার করে বুঝাইলাম। অবজেক্ট হিসেবে কি বসবে, হু বসবে। আর অ্যান্টিসিডেন্ট অনির্দিষ্ট হলে সাবজেক্ট হিসেবে কি বসবে, হু এভার, আর অবজেক্ট হিসেবে হুম এভার ব্যবহার করতে হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, একটু এক্সাম্পলে আসো, কি আসে দেখো, আই স দ্য ম্যান, এই দেখো দ্য ম্যান, দেখছো দ্য ম্যান, হ্যাঁ হু কেম হেয়ার, কি আসে, সাবজেক্টটা কি নির্দিষ্ট। দেখো টিকেটস আর গিভেন টু, এই দেখো টিকেটস আর গিভেন, দেখো এই টিকেটস আর গিভেন, কি টিকেটস আর গিভেন, টিকেটটা দাও, কাদেরকে দিবা, আছে বলো এখানে, আছে টিকেটটা দাও, কাদেরকে দিবা, নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? ডেফিনেটলি অনির্দিষ্ট। এজন্য কি বসছে, এই দেখো হু এভার বসেছে। এবং এখানে আরেকটা সূক্ষ্ম পার্থক্যের আরেকটু কথা তোমাদেরকে বলে যাই, এই দেখো ভাইয়া, এই দেখো টু, তুমি হয়তো ভাবতেছো টুটা তো প্রেপোজিশন, এরপরে কি বসবে, অবজেক্ট। কি দেখেন স্যার, হুএভার কেন? ও ভাইয়া দেখো এখানে এই যেটা, এটা পুরো একটু খেয়াল করেন, ওয়ান্টস দেম, এই ব্যাখ্যাটা বুঝে, এখান থেকে প্রশ্ন আসছে, এবং আসবে তোর প্রশ্ন, এখান থেকে প্রশ্ন আসছে এবং তোমার প্রশ্ন আসবে, ঝামেলায় ফালাই দিবে। টু দেখে তুমি কি দেখাবা, হুম এভার দেখাবা, যে টু যেহেতু আসছে প্রেপোজিশন, 100% এটা কি হবে, হুম এভার হবে, হু এভার হবেই না। কিন্তু মনু তুমি একটু খেয়াল করবা, এখানে কি আসছে, এই দেখো কি ভার্ব আসছে, দেখছো? এই যে ভার্ব, আর এই যে কি আসছে, অবজেক্ট। এই পাগলা এখানে একটু খেয়াল কর, এই দেখ এখানে কি ছিল, এই যে ভার্ব আসছে, হ্যাঁ অবজেক্ট আসছে, এখানে কি লাগবে, তাহলে একটা সাবজেক্টের জায়গা লাগবে, কাকে লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তার সাবজেক্ট হিসেবে কি হুম কি সাবজেক্ট, হ্যাঁ হুম কি সাবজেক্ট, কথা বল, হুম কি সাবজেক্ট নাকি হু হচ্ছে সাবজেক্ট, এই দেখো হু হচ্ছে সাবজেক্ট, সুতরাং হু থেকে হু এভার বসবে। কথা তুমি খেয়াল করবা, এই যে পরেরটা, হ্যাঁ এই যে পরেরটা, বুঝতে পেরেছেন? খবরদার এখানে হুম এভার কিন্তু না, এই টু দেখে এটা বসাই দিবা, খবরদার এরকম করা যাবে না। ইউনিভার্সিটি কয়েকবার এরকমটা প্রশ্ন আসছে, বুঝছেন? বুঝছো একটু? যদি বুঝে, আমি চলো সরাসরি এই রিলেটেড একটা কোশ্চেন আসছিল বিশ্ববিদ্যালয়ে, একদম হুবহু এই কোশ্চেনটা তোদেরকে একটু দেখাই দিই, দাঁড়া একটু ওয়েট কর ভাইয়া, আমাকে একটু সময় দে, জাস্ট আ মিনিট। আমি তোদেরকে একদম সরাসরি বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন আমাদের ইয়া থেকে একটু দেখাই দে, দাঁড়া একটু ওয়েট কর, হ্যাঁ একটু ওয়েট কর, দিচ্ছি, দাঁড়া একটু সরাসরি কোশ্চেনটা দেখাই দে, তোরা আরো ভালো বুঝবি ইনশাআল্লাহ। দাঁড়া একটু একটা কোশ্চেন দেখাই, দেখি তোরা পারিস কিনা। সরাসরি ওই যে আমাদের অ্যাডমিশন মেডিসিন বই থেকে তোদেরকে দেখাচ্ছি।
আচ্ছা আসো দাঁড়াও, দেখা আবার। আর এত ঝামেলা করলে হবে? মেজাজটা কেমন লাগে বল। দেখ শোনো, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো টপিকটা আমি এই যে প্রত্যেকটা গ্রামার দেখো সাজিয়েছি কিভাবে, একদম পুরা সবগুলা ক্লিয়ার করা আছে। দেখ এটা এখানে নাম চলেছি। আরে ঝামেলা রে, এত ঝামেলা করিস না ভাই। মানে ফাইল বড় হইলে বুঝছো প্রচুর ঝামেলা করে, ফাইল বড় হইলেই তখন এই যে আরো ডক্স ফাইলটা এই জন্য আরো ঝামেলা করতেছে। এই যে চলে আসছি প্রায় কাছাকাছি, এই দেখ। হ্যাঁ আর একটু আছে, ফাইলটা পিডিএফ করা থাকলে তো ঝামেলা করতো না। ওই দেখো আবার কোথায় চলে আসলো। এই যে হ্যাঁ হ্যাঁ পেয়েছি, দাঁড়া একটু তোদেরকে দেখাই। আর একটা কোশ্চেন দেখাইতে যদি এত সময় যায় রে। এই দেখো মনে হয় যে কান কোন পেজে থাপ রাই, ওটা যদি খালি মানুষ হইতো না। কই রে কোশ্চেনটা দিয়েছিলাম এখানে, প্রোনাউনের মধ্যে দিয়েছি কোশ্চেনটা। এই যে দেখো আসছে। এত ছোটকে তোরা দেখতে পাবি, আবার দেখো হ্যাং করে। আল্লাহ আল্লাহ, শেষ কেমন লাগে। আরে কপাল খারাপ রে, দেখছিস এত কষ্ট করে আনলাম তোদের জন্য, দেখাইতে না পারি মানে কষ্ট রয়ে যাবে। দেখছিস সব আছে খালি। দেখ 17 পর্যন্ত আছে, এরপরে নেই। 18 আসছে, আসছে দাঁড়া। এ দেখ এই যে এই কোশ্চেনটা একটু খেয়াল কর, মনটাই নষ্ট হয়ে গেছে। তোদের ওখান থেকে দেখা যাবে কিনা জানি না, এটা বড় করতে পারতেছি না, বড় করতে গেলে ঝামেলা হবে। এই দেখ এখানে ছোট্ট করে একটু দেখাই দিচ্ছি তোদেরকে। এই দেখ গিভ দ্য ক্লোথস, হ্যাঁ কাপড়গুলি দিয়ে দাও। গিভ দ্য ক্লোথস কাপড়গুলি, হ্যাঁ কাপড়গুলি দিয়ে দাও। এই দেখো টু টু যাদের, হ্যাঁ টু দিয়ে দিবা, কাদেরকে দিয়ে দিব। এই দেখো নিডস দেম যাদের প্রয়োজন। এখন দেখো নিডসটা কি আসছে, এই দেখো নিডসটা কি তোমার ভার্ব আসছে, দেমটা কি আসছে অবজেক্টে আসছে, তাই তো। এই দেখো এখানে, তাহলে এখানে কি দরকার, এখানে একটা, যেহেতু এখানে তাহলে একটা সাবজেক্টের জায়গা লাগবে, কি লাগবে এখানে একটা সাবজেক্ট লাগবে। এবং যেহেতু পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট না অনির্দিষ্ট, তার মানে তাহলে এভার যুক্ত লাগবে, তাহলে আমরা হু দিতে পারছি না। এই দেখো তারপরে কি হুমও দিতে পারছি না, তাহলে হয় হুম এভার অথবা হু এভার। এখন অ্যান্সার করো তোমরা কি হবে বলো তো, এই তো বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, বলো তোমরা একটু অ্যান্সার করো। দেখো গিভ দ্য ক্লোথস এটা হচ্ছে তোমার যে জগন্নাথ ইউনিভার্সিটিতে এই কোশ্চেনটি আসছিল। একটু বলো তো তাহলে অ্যান্সার কি হবে। ডেফিনেটলি আমার এই যে হু এভার, খবরদার এখানে হুম এভার দেওয়ার সুযোগ নেই। তোমরা হয়তো এটা অনেকে অ্যান্সার করবে যে যেহেতু টু আসছে, যেহেতু টু আসছে সেক্ষেত্রে কি দিয়ে দিবে, এটা হুম এভার দিয়ে দিবে। কিন্তু খবরদার হুম এভার দেওয়া যাবে না, অবশ্যই তোমাকে হু এভার দিতে হবে, বুঝছো। এই দেখো ব্যাখ্যাটার মধ্যে লিখেছি এখানে, দেখো ড্যাশ নিডস দেম, এটি সাবজেক্ট এবং কি ভার্ব ক্লোজ, দেখছো সাবজেক্ট কি ভার্ব ক্লোজ। হু এভার হলো সাবজেক্ট প্রোনাউন যা বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, তার মানে এখানে এটাই লাগবে। ওকে।
জি, সুতরাং আমি তোমাদের দেখো এত কষ্ট করেও এটা আনার পিছনে মূল কারণটাই হচ্ছে আমার, যেন তোমরা পরবর্তীতে আর এরকম ঝামেলায় না পড়ো। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা গেলাম। এরপর দেখো ইউ আর দ্য ম্যান, যেখানে আমরা ছিলাম, আসো আসো আসো, এ দেখো ইউ আর দ্য ম্যান, কি আসছে, এ দেখো হুম আই ওয়ান্টেড, দেখছো হুম এর পর কি আসছে, এদের সাবজেক্ট আসছে, ভার্ব আসছে। ওকে, এবং পূর্বেটা যেহেতু নির্দিষ্ট, এই দেখছো এদের পূর্বে যেহেতু নির্দিষ্ট, তাই কি বসছে, অবজেক্ট হিসেবে আমরা কি দিয়েছি, হুম দিয়েছি। এ দেখো গিভ দ্য প্রাইস, দেখো এ দেখো গিভ দ্য প্রাইস, এ দেখো গিভ দ্য প্রাইস, এ দেখো টু, এই দেখো মাত্র যেটা দেখাইলাম, তো কি আসছে, এ দেখো হুম এভার ওয়ান্টস দেম, সাবজেক্টটা কি অনির্দিষ্ট, তাই এখানে এরকমটা দিয়েছি। সো এটা একটু খেয়াল করতে হবে। গিভ দ্য প্রাইজ, পুরস্কারগুলি দাও, কাদেরকে দিব জানি না, কাদেরকে দিব জানি না, টু হুম এভার ওয়ান্টস দেম, তারা যাদেরকে চাই তাদেরকে তুমি দিয়ে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, আসো তাহলে এরপরে আসো হুসের ব্যবহার। তাহলে আমরা তাহলে হু এভার, হুম এভার, এই বিষয়গুলা ব্যবহারগুলা ক্লিয়ার হয়েছে, কারণ এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসবে। এখন তোমাদের দরকার প্রচুর পরিমাণে এটার উপরে প্র্যাকটিস। বুঝতে পেরেছেন? এটার উপরে দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এখন আসেন হুস, আমরা জানি হুস শব্দের অর্থ কি বলতো, কার বা যার, তাই না? কার বা যার, একটু লিখে রাখো, যেটা মালিকানা অর্থে ব্যবহার হয়। একটু লিখে রাখো তো, মালিকানা, কি বলতো, মালিকানা অর্থে, যেটা হচ্ছে মালিকানা অর্থে ব্যবহার হবে, বুঝছো? মালিকানা অর্থে একটু লিখে রাখো, হুস এটা কি কার যার অর্থে, এবং এটা সবসময় মালিকানা। এবং এখানে একটু কথা দেখো, হুসটা কি ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ না? পসেসিভ কি বলতো, পসেসিভ অ্যাডজেক্টিভ, বুঝছো? এটা কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আর একটু বলতো, পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর কি লাগে, পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর কি লাগে, হ্যাঁ বল, এরপর কি লাগে, একটা নাউন লাগে, তাই না? পসেসিভ অ্যাডজেক্টিভ এরপর একটা নাউন লাগে। সো যখনই হুস দেখবা, খোঁজার চেষ্টা করবা এরপর একটা নাউন আছে কিনা, বুঝছো? এরপর একটা নাউন আছে কিনা। ওকে, এরপর দেখবে একটা নাউন আছে কিনা। সো দেখো, এই যে দে কেম টু অ্যান ওল্ড বিল্ডিং, তারা একটা পুরাতন বিল্ডিং এর কাছে আসলো। এই দেখো ওয়ালস, দেখছো ওয়াল, দেওয়াল, এটা কি নাউন আসছে, দেখছো এটা কি তোমার নাউন আসছে। এই দেখো হুস ওয়ালস ওয়্যার মেড অফ রক্স, যেটা শিলা দ্বারা তৈরি ছিল। তো এখন দেখো এই যে হুস, দেখছো? এজন্য অনেকটা বলা চলে, প্রোনাউনের এই অধ্যায় থেকে যদি কখনো কোনো প্রশ্ন আসে, তখন দেখতে হয় যে এটার পরে কি নাউন আছে কিনা। যদি নাউন থাকে, সাধারণত ওই শূন্যস্থানে হুস এই শব্দটা বসে যায়। ওকে, চলো আমরা দেখি এটার উপরে। এখন দেখো একসাথে করে আসছে আমাদের হুইস, হোয়াট, দ্যাট, হোয়েন, হোয়ার এর ব্যবহারটা যদি এখানে একটু বুঝাই তোমাদেরকে। দেখো তোমাদের, আমরা জানি হোয়েনটা কোথায় বসে, হোয়েন হচ্ছে সময়ের ক্ষেত্রে বসে, এটা আমরা জানি, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো এটা। হোয়ার কিসের ক্ষেত্রে বসে, হোয়ার হচ্ছে তোমার স্থানের ক্ষেত্রে বসে। ওকে, এটা আমরা জানি। এরপর আসো হুইস এটা সাধারণত কি একটা বস্তুর ক্ষেত্রে বসে, তাই তো? এটাও আমরা বুঝি। আমাদের প্যাচটা লাগবে হচ্ছে হোয়াট এবং দ্যাট এর ক্ষেত্রে। কোনটা বলো তো, হোয়াট আর হচ্ছে হোয়াট অ্যান্ড দ্যাট, এই দুইটা নিয়ে তোমার একটু ঝামেলা লাগবে। তবে এই দুইটা নিয়ে একদমই ঝামেলা লাগবে না, আমি একদম সহজ ভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। শুধু দেখবা ওই যে একটু আগে হু আর হু এভার যেরকমটা পড়লাম, এই ক্ষেত্রেও অনেকটা সেম, সেটা দেখো একটু খেয়াল করে। এই দেখো আমি এটা লিখেও দিয়েছি। এই যে নির্দিষ্ট ভাবে বললে হচ্ছে দেয়া তুমি দ্যাট, আর অনির্দিষ্ট ভাবে বললে দেবা তুমি হচ্ছে হোয়াট, বুঝছো? বাস, তাহলে আমি লিখে, এই যে দ্যাটের নিচে লিখে রাখো কি এটা নির্দিষ্ট, এটা কি বুঝাবে, নির্দিষ্ট। ওকে, আর হোয়াটের নিচে লিখে রাখো তুমি হচ্ছে অনির্দিষ্ট। কথা ক্লিয়ার ভাইয়া? ব্যাস, ওকে। তাহলে এখন দেখো একটু খেয়াল করে কি আসছে, দিস ইজ দ্য পেন, দেখো এটাকে একটা বস্তু, হ্যাঁ কি বসছে দেখো, এই যে হুইস, হ্যাঁ আচ্ছা হুইস আই ওয়ান্ট, যেটা আমি চাই। দেখো আই হ্যাভ রিড দ্য বুক, এই দেখো হ্যাঁ দ্য বুক নির্দিষ্ট কি বসছে এখানে, দ্যাট বসছে। ইউ লেন্ট মি, যেটা তুমি ধার নিয়েছিলে আমার কাছ থেকে। আই ডোন্ট নো, এই দেখো পূর্বত অবস্থা কি অনির্দিষ্ট, পূর্বত অবস্থা কি অনির্দিষ্ট, এই কি বসছে, এই দেখো হোয়াট বসছে, হোয়াট ইউ ওয়ান্টেড টু ডু। আচ্ছা আই রিমেম্বার দ্য ডে, হ্যাঁ এটা ডেট, সময় বুঝিয়েছে, এখানে কি বসছে, হোয়েন বসছে, এগুলো আমরা জানি। আর স্থান বুঝাইলে আমরা হোয়ার ব্যবহার করতাম, যে ঢাকা ইজ আ প্লেস হোয়ার আই লিভ, যেখানে বসবাস করি। আমি এটাও লিখে দিচ্ছি একটু, তাই তোমাদের সবগুলোর এক্সাম্পল হয়ে গেল, যে তোমার ঢাকা ইজ আ প্লেস হোয়ার আই লিভ ইন, যেখানে আমি বাস করি। ওকে, হোয়ার আই লিভ ইন, যেখানে আমি বসবাস করি। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের মোটামুটি সবগুলোর ব্যবহার
ক্লিয়ার হয়ে গেল। এবং এখানে আরেকটি কথা তোমরা একটু খেয়াল করবা, যেমন দেখো এখানে ইন হুইচ আসছে, আবার কখনো কখনো আসতে পারে তোমার ফর হুইচ, হ্যাঁ ফর হুইচ, তথা তোমার এই যে এই সমস্ত শব্দগুলোর সাথে কখনো কখনো কিছু কিছু প্রনাউনও ব্যবহার হতে পারে। শোনো তোমরা একটু, স্যার বুঝতেছি না স্যার, কেমন যেন লাগছে স্যার, একটু আমি বুঝি এই বিষয়গুলা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। একটু একটু আমি সবগুলা বলার পরে এরপরে এটা 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 তখন দেখ, কারণ সবগুলা আগে আসুক তোমার ভিতরে, এরপরে ফিনিশিং ক্লিয়ার হয়ে যাবে। আগে এত বিরক্ত হতে হয় না। তুমি এত বিরক্ত হও কেন? একটু না বুঝলেই, মানে একটু 19-20 হইলেই এরকম করো কেন? এটা তো বদ অভ্যাস। ওয়েট করতে হয়, একটু দেখি, একটু ধৈর্য ধরি লাগে। হ্যাঁ আমার দ্বারা সম্ভব না, কইছিলাম না আমি ইংলিশ পারবার না স্যার, কইছিলাম না ইংলিশ আমার দ্বারা সম্ভব না। এরকম করিস না। তুই যখন এরকম করবি তাহলে আল্লাহকে বলছে ঠিক আছে লাগবে না তোর, এটা কথা বুঝছিস? ওকে, আমি এটা লাস্ট ফিনিশিং এ আরো বলবো, আরো ক্লিয়ার করবো, একটু দাঁড়া। যেমন ধরো আমি বললাম এখানে এই যে ইন হুইচ, ফর দ্যাট, এরকম কিছু, বা এই সমস্ত প্রনাউনগুলির সাথে মাঝে মধ্যে দেখা যাচ্ছে কিছু প্রেপোজিশনও যুক্ত হতে পারে, যেমন তোমাদের ইন্টারমিডিয়েটের যে বইটা ছিল ওই বইয়ের মধ্যে তোমরা দেখবা, এই দেখো নেলসন ম্যান্ডেলার যে গল্পটি আছে, এই গল্পের মধ্যে দেখো একটু খেয়াল করে একটু দেখো, এই দেখো একটা শব্দ আসছে ইন হুইচ, দেখছো? এই যে ইন হুইচ মানে বাক্যটা এরকম যে আই হ্যাভ চেরিশড দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি ইন হুইচ, মানে কি যেখানে, ইন হুইচ যেখানে অল পারসনস লিভ টুগেদার ইন হারমোনি এন্ড উইথ ইকুয়াল অপারেশন। ওকে, এটা গেল। এরপরে দেখো উপরে বোধহয় আরো এরকমটা আছে, ইট ইজ অ্যান আইডিয়াল আই হোপ টু লিভ, এরপর দেখো এই দেখো এই যে বাট ইফ নিডস বি ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ, দেখছো? এই দেখো ওই দুই পাশে ফর, এই পাশে দেখো হুইচ, হ্যাঁ ফর হুইচ যার জন্য, আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরার জন্য প্রস্তুত আছি। দেখো এরপর নিচের লাইনটা দেখো, ফ্রেন্ডস অ্যাডপ্ট ম্যান্ডেলা এন্ড ফান্ডলি কল্ড হিম মাদিবা দ্য ক্লেন নেম বাই হুইচ, দেখছো? বাই হুইচ মানে কি যেটার দ্বারা, বাই হুইচ যেটার দ্বারা, বাই হুইচ মানে কি যেটার দ্বারা তিনি পরিচিত ছিলেন। বুঝতে পারছো? সো আমি তোমাদেরকে একটা কথা বলবো, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তার মানে হচ্ছে এখানে আমরা বাই হুইচ, ইন হুইচ, ফর হুইচ এরকম বেশ কিছু ব্যবহার হচ্ছে স্থান কাল পাত্রভেদ অনুযায়ী অর্থের সাথে সামঞ্জস্য রেখে কখনো কখনো এরকমটা ব্যবহার হতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা এখন আসো, তাহলে আমি টোটালটা এখন ক্লিয়ার করছি, মনোযোগ দিয়ে শোনো কথাগুলা, কারণ এটা নিয়ে কিন্তু ঝামেলা হয় এবং এটার ব্যবহারটা নিয়ে তোমরা খুবই দ্বিধান্বিত, খুবই প্যাচে পড়ে যাও, কখন কোনটা দিব, কখন কি করবো কি না করবো, পুরা উল্টাপাল্টা লেগে যায় এটা। কিন্তু এটা আশা করি ইনশাআল্লাহ আজকে ক্লাসটি করার পর তোমার আর ঝামেলা হবে না। তো দেখো আমরা হু বলছি যে পূর্ববর্তী অবস্থা কি থাকতে হবে? নির্দিষ্ট থাকতে হবে। পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট, এমত অবস্থায় যদি আমাদের সাবজেক্ট দরকার হয়। এখন বাক্যের সাবজেক্ট দরকার হবে নাকি হবে না, এইটা ডিপেন্ড করবে বাক্যের অর্থের উপরে। বাক্যে এখানে কি সাবজেক্ট আছে নাকি বাক্য এখানে অবজেক্ট আছে, এটা অর্থটা একটু খেয়াল করতে হবে। যদি বাক্যের সাবজেক্ট দরকার হয় তাহলে হু দিব, আর যদি পূর্ববর্তী অবস্থা অনির্দিষ্ট আবার সাবজেক্টও দরকার তাহলে হু এভার দিব। আচ্ছা, পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট কিন্তু দরকার এখানে আমার একটা অবজেক্ট। কি দরকার? আমার অবজেক্ট দরকার। তখন কাকে নিব আমরা? হ্যাঁ হুমকে নিব। পূর্ববর্তী অবস্থা অনির্দিষ্ট, দরকার কি আমার এখানে একটা অবজেক্ট, তাহলে কি নিব? হুম এভার নিব। এই কথাটা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। আর এরপরে মালিকানা অর্থে, কার, যার, আমার এরকম অর্থে, এবং সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব বাক্যের পরেই একটা নাউন আছে কিনা। যদি এরকমটা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা হুস এই শব্দটা ব্যবহার করব, WHOAC, হু হুম হুস, যেটা গেল। এরপর আসছে আমরা তোমার হুইজ, হোয়াট, দ্যাট, হোয়েন, হয়ার। আমরা জানি হোয়েন সময়ের ক্ষেত্রে বসে, হয়ার স্থানের ক্ষেত্রে বসে, এটা আমরা জানি আগে থেকে। আর হুইজ এটা কিন্তু বস্তুর ক্ষেত্রে বসে। প্যাচটা লাগবে তোমার দ্যাট আর হোয়াট নিয়ে,
সেটা ক্ষেত্রে সহজ ভাষা করে দিলাম এটা। যদি পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট হয় তাহলে দ্যাট দিবা, আর পূর্ববর্তী অবস্থা অনির্দিষ্ট হলে তুমি কি হোয়াট দিবা। এই তো মোটামুটি হয়ে গেল শেষ আমাদের। আহামরি তো পার্থক্য এটা বা কথাগুলো সবগুলাই কিন্তু কম বেশি আমাদের চলে আসছে। এই তো হ্যাঁ, এই যে হোয়াট দ্যাট দিয়ে আমাদের ক্লিয়ার। চলো তাহলে আমরা এটার উপর আমরা কিছু কোশ্চেন বিশ্লেষণ করি। দেখো তো একটু অ্যান্সার করো তো, দেখি পারো কিনা। আই ডোন্ট নো, দেখো অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো তো। আই ডোন্ট নো, আমি জানি না ড্যাশ ই ওয়ান্টস। এই দেখো সাবজেক্ট আসছে, কিন্তু দেখছো সাবজেক্ট আসছে, তাহলে এখন দেখো তো, তাহলে আমি অনির্দিষ্ট আমি দ্যাট নিতে পারবো? হ্যাঁ, দ্যাট নিতে পারবো না কি নিব? হুইচ, বস্তু তো না, সো হুইচ না, ব্যক্তি তো না, হু না, তাহলে কি নিব? ডেফিনেটলি তাহলে আমরা হোয়াট নিব, নাকি বলো? কথা ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর আসো, দেখো দিস ইজ দ্য বুক। এই দেখো দ্য বুক কি নির্দিষ্ট আসছে, নির্দিষ্ট আসলে আমরা কি দিব? ডেফিনেটলি দ্যাট দিব। হোয়াট না, হু না, হুসো না। বুঝতে পারছেন? আচ্ছা এরপরে দেখেন, এই যে ইউ সেইড ইজ নট ট্রু। দেখো তাহলে এখানে দেখো তো কি বসতে পারে। ইউ সেইড, তুমি যা বলেছিলা সেটা সত্য না। তুমি যেটা বলেছিলা, তাহলে কি? দেখি তোমরা 3 নাম্বারটা অ্যান্সার করো তো, দেখি কে কে পারে। 3 নাম্বারটা অ্যান্সার করো। দেখো পূর্ববর্তী অবস্থা নির্দিষ্ট হইলে আমরা দ্যাট দিয়েছি, অনির্দিষ্ট হইলে কি হোয়াট দিয়েছি? বলো দেখি কে কে বলতে পারে, বলো তো। রাজু চন্দ দিয়েছ 3-এর সি, অপর্ণা কর্মকার দিয়েছ সি, আকবর আলী বিশ্বাস হোয়াট, মাহফুজুর দিয়েছ সি। ওকে, এই তো গুড। তাহলে দেখো এক কথা, হ্যাঁ তুমি যা বলেছিলে তা সত্য না, তুমি যা বলেছিলা তা সত্য না। কি বলেছিলা? নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনির্দিষ্ট, সুতরাং কি দিব? অনির্দিষ্ট হইলে হোয়াট। ওকে, সো বাকিগুলি আমি নিতে পারছি না। থ্যাংক ইউ, আশা করি ক্লিয়ার হয়েছে। জি এই যে ওকে, বুঝতে পেরেছেন। চলেন আমরা এরপর চলে যাচ্ছি আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে তোমরা হয়তো তো এটা তো পড়েছো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা, তাই না? ডেমনস্ট্রেটিভ কোথায় কোথায় বসে, মনোযোগ দিয়ে ব্যবহারটা আগে বুঝো। এই দেখো ভাইয়া, একটা শব্দ কি বলতো, দিস। এটা কি আমরা সিঙ্গুলার পেয়েছি, তাই না? এটা কি পেয়েছি আমরা? সিঙ্গুলার। সুতরাং যত সিঙ্গুলারের ক্ষেত্রে সিঙ্গুলার এবং কাছে, সিঙ্গুলার এবং কি বুঝাবে বলতো? কাছে, কাছে, কাছে। সিঙ্গুলার এবং কাছে বুঝাতে আমরা দিস ব্যবহার করি। আর দেখো টিএইসি দিস, এটা কি প্লুরাল, তাই না? এটা হচ্ছে আমাদের কি প্লুরাল, এবং এটা কি বুঝাবে? এটা বহু বুঝাতে, বহু বুঝাতে, তাই তো? কাছে, কাছে, এটাও কিন্তু কাছে, কি বুঝাবে? কাছে কিন্তু বহু, কাছে কিন্তু বহু, কাছের জন্য এই দুইটা। আর তোমরা বলছো এই দেখো দ্যাট, দ্যাট আর কি তোমার হচ্ছে দোজ, এই দুইটা কি তোমার হচ্ছে দূরের ক্ষেত্রে, তাই তো? দূরের ক্ষেত্রে এটা, আর এটা কি সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। এটা আমরা পড়ে আসছি। আর দেখো আরেকটা শব্দ তোমরা পড়েছো, আরেকটা শব্দ তোমরা পড়েছো কি বলতো? সাস, এসইউসি, সাস। সাস মানে কি? এই ধরনের। তাহলে এই ধরনের ক্ষেত্রে এটা কি সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। এই ধরনের মানুষগুলি ভালো না, এই ধরনের কথা তুমি কখনো বলিও না, বলি না আমরা? বলি, হ্যাঁ? তাই এটা হচ্ছে স্থানকাল পাত্রভেদ বুঝে, অবস্থা বুঝে এই শব্দটা ব্যবহার করতে হয়। ওকে, সো আমরা এটা অনুযায়ী চলো আমরা কিছু প্র্যাকটিস করি, দেখি আমরা পারি কিনা। দেখি আমরা, এই দেখো আমরা একটু দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উপরে। এই দেখো কয়েকটা কোশ্চেন আসছে। দিস ইজ, দেখো মাই ফেভারিট বুক। দেখো ভাইয়া, ইয়েস একদম সহজ দিয়েছি। দেখো মাই ফেভারিট বুক। তোরা, আমি একটা কথা বলি তোদেরকে, রাখবি কথাটা? রাখবি? আচ্ছা রাখিস। হ্যাঁ, যদি কষ্টও হয় ক্লাস যতক্ষণই চলুক ক্লাস করিস, আজকে শেষ পর্যন্ত ক্লাসটা করিস। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও যদি হয় শেষ পর্যন্ত ক্লাস করিস। হ্যাঁ ভাইয়া, তাই দেখবে আজকে প্রোনাউন নিয়ে সব কিছু তো ক্লিয়ার হয়ে যাবে। আমিও থাকবো, সমস্যা আছে, যেহেতু রাত তো সমস্যা নেই, রাত যতদূর যাক না, আমরা পড়ি আমরা ঘন্টা মেপে কি পড়ি আমরা। হ্যাঁ, আমার সাথে একটু পড়ে, তোরাও পড়, আমিও পড়াই, ঠিক আছে? থাকবি শেষ পর্যন্ত? তোরা যদি সবাই শেষ পর্যন্ত থাকিস,
ইনশাল্লাহ আমি শেষ করবো অনেকক্ষণ ক্লাস ওটা একদম প্রোনাউনের গোষ্ঠী যত যা আছে সবকিছু ক্লিয়ার করায়া, এবং যদি সম্ভব হয় ওই আমার অ্যাডমিশন মেডিসিন বইতেও যতগুলো এক্সাম্পল আছে, হ্যাঁ বিগত বছরে আসা যে এক্সাম্পল গুলো আছে সবগুলো আমি ক্লিয়ার করে দিবানে। তোরা একটু শেষ পর্যন্ত থাকিস, ঠিক আছে? শেষ পর্যন্ত থাকিস ভাইয়া, হ্যাঁ দেখো। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, দেখা যাক কে কে থাকে। এখন দেখো ফেভারিট বুক, তাহলে এই দেখো ইজ আসছে, তার মানে এটা সিঙ্গুলার, এটা তো ভাইয়া প্লুরাল, তো এটা কি নেওয়া যাবে? যাবে না। কি এই দেখো এটা প্লুরাল, নেওয়া যাবে না। তাহলে এটা যেহেতু স্পষ্ট একটা আছে, সো এটাও নেওয়া যাচ্ছে না। ওকে, এই দেখো এরপর কি আসছে, এই দেখো আর আসছে মাই কাজিনস হু লিভ ইন লন্ডন। দেখো তো এখানে এই দেখো এটা কি সিঙ্গুলার, নিতে পারছি না। এটাও কি সিঙ্গুলার, নিতে পারছি না। এটা তো নেওয়ার সুযোগ নেই, তাহলে কোনটা? এই দেখো those are my cousins who live in লন্ডন, যারা লন্ডনে বসবাস করে। জি ঠিক আছে, ওকে থ্যাংক ইউ ভাইয়া। আসো এরপর দেখো আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখি নাই। এই দেখো, হ্যাঁ এই দেখো এই ধরনের সুন্দর বাগান, এই ধরনের, দেখছো অর্থটা এরকম না যে এই ধরনের সুন্দর বাগান আমি কোনো দিনও দেখি নাই। এই ধরনের অর্থ বুঝাইতে আমরা কি দিব? ডেফিনেটলি আমরা সাস ব্যবহার করব। বুঝতে পেরেছো? এই দেখো সাস, আই হ্যাভ নেভার সিন সাস আ বিউটিফুল গার্ডেন, এই ধরনের সুন্দর বাগান আমি কোনোদিন কখনো দেখি নাই। এই ধরনের সুন্দর বাগান আমি কোনোদিন কখনো দেখি নাই। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ওকে জি থ্যাংক ইউ। আসো এরপরে দেখো আরো দিয়েছি, দেখো এরপরে এই দেখো বয়েস, এরপর কি আসছে? আর তার মানে অবশ্যই প্লুরালটা দিতে হবে। দেখো এটা নেওয়া যায়? যায় না। এটা নেওয়া যায়? যায় না। এটা এই যে এইটাই, দিস বয়েজ আর ভেরি নয়েজি, এই বালকগুলা খুবই দুষ্টু, খুবই নয়েজি। হ্যাঁ প্লিজ কল দেম, তাদেরকে ডাক দাও। এই কান ধরে নিয়ে আয় ওদেরকে, হ্যাঁ বলি না ডোন্ট স্পিক, কথা বলিও না। দেখো ননসেন্স, হ্যাঁ ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে কি? সম্মুখে। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সম্মুখে, এল্ডার মানে কি? বড়, বড়দের সম্মুখে এই ধরনের ননসেন্স কথা বলিও না। তাহলে এই ধরনের অর্থ বুঝাইতে আমরা তো দ্যাট ব্যবহার করতে পারি না, এটাও না, কি দিব আমরা? ডেফিনেটলি আমরা সাস ব্যবহার করব, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের, বলো তো ডেমনস্ট্রেটিভটা ক্লিয়ার কিনা? আমরা ডেমনস্ট্রেটিভটা কি ক্লিয়ার? ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দোজ সাস, এটাকে আমরা ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা। ওকে থ্যাংক ইউ। ওকে আসো এবার চলে যাচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। মাত্র 3টা শব্দ সাধারণত আমাদের বসে, এদেরকে ইচ, আইদার, নাইদার। এবং একটু দেখো ইচটা আমরা কোথায় বসে ভাইয়া? প্রত্যেক, হ্যাঁ কি বোঝায় বলতো? প্রত্যেককে বোঝাতে এখানে আছে। এটা তোমরা নাউনের মধ্যে আমি তোমাদেরকে পড়িয়েছি, ইচ প্রত্যেককে। তথা এখানে আমরা যদি 10 জন থাকি, ও ও ও ও ও ও এরকম প্রত্যেকের জন্য আলাদা 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 করে বুঝাইতে আমরা ইচ এই শব্দটি ব্যবহার করে থাকি, তাই না? আচ্ছা এরপর দেখো আইদারের সাথে ডট ডট দিয়ে আমরা কি ব্যবহার করি? আইদার অর ব্যবহার করে থাকি। নেদার সাথে ডট ডট কি আমরা নর ব্যবহার করে থাকি। এবং আইদার কি বোঝায়? দুইয়ের মধ্যে একটা, হ্যাঁ বোধক। কি বলতো, কি বললাম বলতো? দুইয়ের মধ্যে এক, এবং এটা কি বুঝাবে? হ্যাঁ বোধক। বুঝতে পেরেছো? আর দেখো নেইদার মানে কি? দুইয়ের মধ্যে কোনটি না, এবং এটা কি বোঝায়? না বোধক বুঝায়, না বোধক, তাই না? আমরা যদি বলি আইদার ধরো আইদার আমির স্যার আর তোমার হচ্ছে কি রিয়াদ স্যার, তার মানে হয় আমির স্যার অথবা রিয়াজ স্যার, দুইজনের মধ্যে যে কোনো একজন। হ্যাঁ বোধক বুঝাচ্ছে। আর নেইদার আমির স্যার নর সম্রাট স্যার, আমির স্যারও না সম্রাট স্যারও না, দুটা কি না বুঝাবে। এটা বুঝছি আমরা? তাহলে আইদার এবং নেইদার। ওকে, আইদার এবং নেইদারের ব্যবহারটা আমরা মোটামুটি ক্লিয়ার। চলো আমরা একটু ব্যবহারটা একটু দেখি, সরাসরি কিছু কোশ্চেন আমরা দেখার চেষ্টা করি। দেখো কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। আবার প্রশ্ন করা লাগে। আচ্ছা কি ইজ। আচ্ছা এরপর দেখো আইদার অফ দ্য টু প্লেয়ার্স ওয়াজ সিলেক্টেড হেয়ার। আইদারটা কি? এটা আবার কি এত সহজ দিছি কেন? দেখো এরপরে চুজ দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজ আ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। এই দেখো নেইদার অফ দ্য অ্যানসার্স আর, এটা হতে পারে না, হ্যাঁ এটা না, বুঝছেন? তারপরে দেখো ইচ অফ দ্য, এই যে কারণ হচ্ছে এটার পরে যদি এটা এই রিলেটেড কোশ্চেনটা, কারণ এটা আসলে রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে আমি পড়াবো, মানে এটার বিস্তারিত যে ব্যবহারটা, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়াবো। আচ্ছা এটা বলে যাই একটু। দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস
এটা 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 ঠিক আছে? না, এটাও কিন্তু ঠিক নাই, কারণ ইচ অফ দ্য স্টুডেন্টস এরপরে কি হয়, পিএস হয়, মানে প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হয় আর কি। আর যদি কেউ না বুঝে থাকে বিস্তারিত আমি এখানে আর এত বেশি বলছি না, হালকা একটু বলে যাচ্ছি আর কি। আইদার অফ দ্য রোডস লিডস টু দ্য স্টেশন, সি নাম্বারটা হচ্ছে রাইট, কিন্তু কেন? আচ্ছা, এটাও তো ইয়া নাই। আমি এই কোশ্চেনটা তোমাদের একটু কোশ্চেন লিখে গেলাম, এটা হচ্ছে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন পড়াবো, এগ্রিমেন্ট যখন পড়াবো তখন আমরা এটা বিস্তারিত ক্লিয়ার করব। এখানে হচ্ছে কি, ওই যে তোমার মানে ইচ অফ, আইদার অফ, এরপরে হচ্ছে পিএস হয়, আমি শর্টকাটে বলেই যাচ্ছি একটু, সেটা হচ্ছে এরপরে প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তো এগুলার পরে সবসময় প্লুরাল সাবজেক্ট হবে আর ভার্বটা সিঙ্গুলার হবে। তো সেই ক্ষেত্রে দেখো এখানে নেদার অফ দ্য অ্যানসার্স, এটা প্লুরাল সাবজেক্ট ঠিক আছে, কিন্তু এখানে আর হবে না, এখানে ইজ হওয়ার কথা ছিল, এই জন্য এটা ভুল হয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্টস, দেখো এটা প্লুরাল ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার হওয়ার কথা, প্লুরাল করেছে, এই জন্য এটা হবে না। দেখো আইদার অফ দ্য রোডস কি প্লুরাল ঠিক আছে, এবং ভার্ব এটা কি সিঙ্গুলার করেছে, এই জন্য এটা ঠিক আছে। ওকে, এটা না। বুঝতে পারছো তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তথা তুমি লিখে রাখতে পারো যে ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এগুলির পর, আচ্ছা লিখেই দিই যেহেতু কথা চলেই আসছে, তাহলে আর দরকার কি এত। ইচ অফ, হ্যাঁ, ইচ অফ, আইদার অফ, নেইদার অফ, এরপর পিএস হয়, হ্যাঁ, পিএস হয়। পিএস মানে কি বুঝাইছি? পিএস মানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, হ্যাঁ, প্লুরাল সাবজেক্ট আর হচ্ছে সিঙ্গুলার ভার্ব, বাস এটা একটু লিখে রাখো। এর সাথে আরেকটা ওয়ার্ড লিখে রাখতে পারো, ওয়ান অফ বা ওয়ান অফ দা, একেতে সেম, ঠিক আছে, একটু লিখে রাখো। এরপর পিএস হয়, বুঝছো? একটু খাতায় নোট করেছো? একটু খাতায় এটা নোট করে ফেলো, একটু খাতায় এগুলি নোট করে ফেলো, একটু খাতায় এগুলি নোট করে ফেলো, ভালো হবে। কে কে নোট করেছো বলো, কে কে নোট করেছো একটু আমাকে বলো তো, কে কে নোট করেছো একটু দ্রুত বলো, কে কে নোট করেছো একটু দ্রুত বলো তো, একটু দেখতে চাই, বলো বলো বলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা এখান থেকে, এই যে পিএস মানে আবার এখানে পার্সোনাল সেক্রেটারি বুঝিও না, পিএস মানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, এটা আমরা খেয়াল করবো। ওকে, আসেন তাহলে আমরা এই জায়গাটিতে দেখো, তাহলে এটার প্রশ্নটিও আমরা ক্লিয়ার হইলাম, সাথে সাথে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে তাহলে ক্লিয়ার নাকি? বলো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু বলো তো, একটু বলো তো তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে কি আমাদের কারো কোনো প্রশ্ন আছে নাকি ক্লিয়ার হয়েছে আমরা? বলো, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে কি আমরা ক্লিয়ার? বলো, ক্লিয়ার হয়েছি? বলো, ক্লিয়ার হয়েছি? ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা এরপরে চলে যাব হচ্ছে আমাদের হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। দেখ, আমরা জানি রেসিপ্রোকাল প্রোনাউনে মাত্র দুইটা শব্দ, তাই না? একটা হচ্ছে আমার ইচ আদার, আর একটা হচ্ছে আমার ওয়ান অ্যানাদার, এই তো। আচ্ছা, এবং এটাও তোমরা খুব ভালো করে জানো যে ইচ আদার কয়জনের মধ্যে বসে বলো তো? দুইজনের মধ্যে, তাই না? কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে বসে। আর ওয়ান অ্যানাদার হচ্ছে দুইয়ের অধিক, তাই না? দুইয়ের অধিক জনের মধ্যে বসে। দুইজনের মধ্যে হলে ইচ আদার, আর দুইয়ের অধিক হইলে ওয়ান অ্যানাদার। সহজ কথা, একদম, বাস একদম ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা দেখো একটু এই রিলেটেড, চলো আমরা কিছু কোশ্চেন অ্যানালাইসিস করি। এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা একটু বিশ্লেষণ করে আসি, দেখি পারি কিনা। দেখো কি আসছে, which of the following sentence correctly use a reciprocal pronoun? দেখো, they love, তারা ভালোবাসে, each other হবে, দে মানে তো দুইজন না, দুইয়ের অধিক, সো হলো না।
আচ্ছা শি হেল্পড হারসেলফ, এটা তার আমাদের রেসিপ্রোকাল প্রনাউনই তো না এখানে, তাই না? হি লাভস হিমসেলফ না, আই স হিম ইয়েস্টারডে এটাও তো না, দে লাভ ইচ আদার এ দে দ্বারা তো দুইজনে বোঝায়, তাই না? না এটাই তো ঠিক আছে, আমি এটা কাটলাম কেন? এটা না, এটা ঠিক আছে। কারণ এই যে আমরা রেসিপ্রোকাল বলছে না, রেসিপ্রোকাল প্রনাউন, আমরা তো একমাত্র রেসিপ্রোকাল প্রনাউন তো এই নাম্বারই পাচ্ছি, বাকিগুলো তো রেসিপ্রোকাল প্রনাউন নাই তো। এটা তো হারসেলফ, হিমসেলফ, হিম, তার মানে এটা এ নাম্বারটাই আমরা অ্যান্সার পাচ্ছি, তাই না? ওকে ওকে, দেখো এরপর দেখো ইচ আদার জেনারেলি ইউজড হোয়েন রেফারিং ইচ আদার কয়জনের মধ্যে? দুইজনের মধ্যে, তাই না? মোর দ্যান টু পার্সনস না, এই যে টু পার্সনস, তাই না? টু পার্সনস। অনলি ওয়ান পার্সন না। আর গ্রুপ অফ অ্যানিমেলস না। সো অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার আমরা কখন ব্যবহার করি? দ্য টু বয়েজ কোয়ার্ল উইথ ওয়ান অ্যানাদার, টু বয়েজ এর মধ্যে কি হবে? টু বয়েজ না। দ্য ফাইভ ফ্রেন্ডস কংগ্রাচুলেটেড ওয়ান অ্যানাদার, ফাইভ ঠিক আছে, মনে হয় হতে পারে এটা। দেখো দ্য টুইন্স লাভ, হ্যাঁ টুইন্স হবে না। হি এন্ড আই হেল্প ওয়ান অ্যানাদার না, এটাও না। অ্যান্সার কোনটা? সি নাম্বারটা নাকি? অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সারটা হলে, এই বুঝতে পেরেছ? তাহলে আমরা রেসিপ্রোকাল প্রনাউনটাও আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। এ ভাই ভয় নাই, বেশিক্ষণ আর যাবে না, বেশি নাই তো আলোচনা, বেশি নেই, খুবই অল্প আলোচনা আছে। তাহলে রেসিপ্রোকাল প্রনাউনটা আমরা শেষ। দেখ এরপরে দিয়েছি রেসিপ্রোকাল প্রনাউন যুক্ত ভার্বকে রেসিপ্রোকাল ভার্ব বলে। জাস্ট এটা একটু খেয়াল করবা। যেমন রহিম এন্ড রহিমা লাভ ইচ আদার, তা এই যে লাভ, কখন তোমার প্রশ্ন করতে বলো তো লাভটা কোন ভার্ব? এটা হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। কেন? কারণ এই যে রেসিপ্রোকাল প্রনাউন আসে, তথা রেসিপ্রোকাল প্রনাউন যে বাক্যে ব্যবহার হবে ওই বাক্যের যে ভার্ব, ওই ভার্বকে বলবো আমরা রেসিপ্রোকাল ভার্ব। ওকে, এই হচ্ছে বিষয়। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই দেখো ইচ আদার নট, এটা একসাথে না। দেখছো ওয়ান অ্যানাদার, খবরদার এটা একসাথে না, কখনো একসাথে লেখা যাবে না, কারণ এরা সম্পূর্ণ দুইটি আলাদা শব্দ, বুঝছেন? সম্পূর্ণ দুইটি আলাদা শব্দ, এটা একটু মাথায় রাখবেন। খবরদার একসাথে লিখতে পারবেন না। আসেন তাহলে আমরা প্রনাউন নিয়ে মোটামুটি আমাদের শেষ, তেমন কথা আর নেই। আমরা আজকে ইন্ট্রোগেটিভ, রিলেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রেসিপ্রোকাল ক্লিয়ার করেছি, কারণ এটার আলোচনা এত বেশি না। সবচাইতে বেশি আলোচনা হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন আর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এই দুইটা নিয়ে হলো অনেক 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 কথা বলতে হয়, যা তোমাকে বিশদভাবে আলোচনা করে আমি ক্লিয়ার করেছি। দেখো আজকে আলোচনা খুবই অল্প, দেখছো অনেকগুলা বিষয়, বাট আলোচনা কিন্তু তাতে বেশি না, অল্প আলোচনা। ওকে, এবং লাস্টে কিন্তু আমি অল ওভার টোটাল এই অধ্যায়ের উপরে কোশ্চেন অ্যানালাইসিস করাবো। সো সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখা যাবে তখন। ওকে, আসেন এরপর চলে যাব আমরা একটু অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন দেখা যাবে শেষ পর্যন্ত কতজন থাকে। হুইচ আর দ্যাট এর ব্যবহার এর পার্থক্য কি? দেখাইলাম তো এর আগেই। শোনো, এখানে কিছুটা সূক্ষ্ম পার্থক্য আছে, তবে এটা বেসিক্যালি ডিপেন্ড করতে পারো তোমার বাক্যের ব্যবহারের উপর, অনেকটা ডিপেন্ড করে, বুঝছো? বাক্যের ব্যবহারের উপরে ডিপেন্ড করে। স্যার শেষের হুম এভারটা বুঝি নাকি, এটা আনকি এখন কেন? আল্লাহ, সেই সময় কি বলছিল না? তাই আমি হয়তো খেয়াল করিনি। ওকে, তোমরা কি তখন প্রশ্ন করছিলা না?
আচ্ছা চলো তাহলে আমরা শোনো, আমরা কোশ্চেন অ্যানালাইসিসের মধ্যে গেলে আমি তো এই বিষয়গুলো আরো ক্লিয়ার বুঝবা, বুঝছো? কোশ্চেন অ্যানালাইসিসটা করলে তুমি একদম আরো ক্লিয়ার হয়ে যাবা। আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস, আচ্ছা একদম লিখে স্যার শেষের হুমেভারটা বুঝি নাই, বলছিলাম কইছিলাম দেখেন না। আচ্ছা হইতে পারে, চলো তাহলে ঠিক আছে, আমি তাহলে একটু দেখাই দিই। আসো একটু আসেন 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 আসেন, কোথায় ছিলাম আমরা? এগুলি অনেক সময় বুঝছো ডিপেন্ড করে হচ্ছে বাক্যের অর্থের উপরেও বেশ কিছু বিষয় ডিপেন্ড করে। বাক্যের অর্থটা এই দেখো, এই যে এখানে যদি আমি দেখি একটু, হ্যাঁ এখানে তো তোমার হুইস এবং দ্যাটে দুইটার ব্যবহারই দেখো আসছে, একটু খেয়াল করো। দেখো এখানে আমি একটু মুছে, যেহেতু তোমাদের প্রশ্ন ছিল এখানে, তো ঠিক আছে আমি ব্যাখ্যা করছি, হয়তো আমি খেয়াল করিনি, তখনকার কমেন্ট হয়তো খেয়াল করিনি। দেখো তাহলে এখানে আমরা বসিয়েছি হচ্ছে হুইস, আর এখানে বসিয়েছি হচ্ছে হুইস আর হচ্ছে দ্যাট বলছো, তাই না? আচ্ছা এই দেখো হুইস আর হচ্ছে দ্যাট। আচ্ছা এখানে হচ্ছে কিছুটা বলতে পারো হচ্ছে আমরা যদি এখানে একটু, যদি এটা বাক্যের অর্থের উপর অনেকটা ডিপেন্ড করে, তারপর কিছুটা আমরা লিখতে পারি হুইস আর হচ্ছে দ্যাট। এ তুমি প্রশ্ন করছো কোনটা কোনটা বলতো, হুইস আর হোয়াট না দ্যাট? দেখি তোমার কমেন্ট তো, আবার একটু কমেন্ট করো তো। ওকে চলো তাহলে আমরা এটার একটু ইয়া করি। দেখো এই জায়গায় আমি বুঝছি তোমার ইয়াটা, যে দিস ইজ দ্য পেন, এখানে তো স্যার পেন নির্দিষ্ট আছে, আবার আই হ্যাভ রিড দ্য বুক, এখানে কি তোমার বুক নির্দিষ্ট আছে, তাহলে এটা 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 কখন কোথায় কোনটা কি বসবে এটা নিয়ে হচ্ছে তোমার একটু ইয়া থাকবে আর কি, তাই না? তো এইখানে তুমি একটু লিখতে পারো যে হুইসের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকটা আমরা একটু অতিরিক্ত তথ্য, এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হয়, যদি আমি একদম সূক্ষ্ম পার্থক্য যদি করতে যাই, যে অনেকটা তবে এটা হচ্ছে তোমার অতিরিক্ত তথ্য, এটা বলতে পারো। আর দ্যাটের ক্ষেত্রে হচ্ছে একটু জরুরি তথ্য, এরকমটা থাকে, এরকম কিছু বিষয় একটু পার্থক্য থাকে। যখন তুমি দুইটার মধ্যে মানে একটু মানে প্যাচ লেগে যাচ্ছে, আমি হুইস দিব নাকি আমি তোমার হচ্ছে দ্যাট দিব, তখন দুইটার মধ্যে একটু দেখবা যে কোনটা কেমন কি ইয়া দিচ্ছে আর কি, বুঝছো? এটা একটা ইয়া দেখতে পারো। আর একটা হচ্ছে তুমি দেখতে পারো আর একটু, আমরা হচ্ছে হুইসের ক্ষেত্রে এই তো বলা হয় নন এসেনশিয়াল, যেটা মানে অত জরুরি না আর কি। হ্যাঁ মানে বিষয়টা এমন, দেখো এই যে দিস ইজ দ্য পেন, এটা এমন একটা কলম, হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই, এটা হচ্ছে এমন একটা যেটা আমি চাচ্ছি, এটা আমার লাগবে, তুমি দিতে পারো এরকম কিছু। আর দেখো আই হ্যাভ রিড দ্য বুক, আমি বইটা পড়েছিলাম, দ্যাট ইউ লেন্ট মি, যেটা তুমি আমার কাছে ধার নিয়েছিলাম, এটা একটা যেটা মানে একটু দেখো এটার সাথে এটা একটু কিন্তু একটু জরুরি বিষয়, যে আমি তো ওই বইটা পড়ছিলাম যেটা তুমি ধার নিয়েছিলে আমার কাছ থেকে, মানে এরকম কিছু বিষয় থাকে আর অতিরিক্ত তথ্য এরকম বলতে পারো। আর একটা কথা বলা যায় হচ্ছে যে এটা তুমি এটাই ধরিও, যদি আর কারণে ডিফাইনিং এবং নন ডিফাইনিং একটা কথা বলে, কিন্তু ওটার চাইতে বেশি জরুরি এটাই তুমি করবা। একটু বাক্যে তখন ব্যবহারের মধ্যে একটু খেয়াল করবে যে কোনটা একদম জরুরি হচ্ছে বিষয়গুলা, আর একটু অতিরিক্ত কোনটা হচ্ছে, এটা একটু খেয়াল করলে তোমার অ্যান্সার করাটা সহজ হবে। তবে আসলে আলটিমেটলি হুইস এবং দ্যাটের ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু যখন দুইটা অপশনই বাক্যের মধ্যে চলে আসবে, তখন আমরা সরাসরি কিছু মানে সরাসরি প্রশ্নের ভাবধারা অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করব। তবে তুমি অ্যান্সার করার সময়
এইটা একটু খেয়াল রাখিও, যেটাকে আসলে একটা অতিরিক্ত তথ্য জাতীয় কিছু একটা দিচ্ছে, নাকি আমার এখানে একদম জরুরি কোনো তথ্য দিচ্ছে। অতিরিক্ত তথ্য হলে আমি এখানে হুইচ ব্যবহার করবো, যদি জরুরি তথ্য তাহলে আমি এখানে দ্যাট ব্যবহার করবো। এটা বাক্যের অর্থের উপর অনেকটা ডিপেন্ড করবে। কথা বুঝতে পেরেছ? একটু যার প্রশ্ন ছিল একটু আমাকে বলো তো ভাইয়া, যার প্রশ্ন ছিল একটু বলো তো, আমরা বুঝতে পারছি কিনা বিষয়টা। হ্যাঁ, সাবিকুন নাহার হুইচ আর হচ্ছে দ্যাট। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এটা 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 খেয়াল করলেই হবে। আমি এই রিলেটেড সামনে আমি যদি ওই বিগত বছরের কোশ্চেনটা এখনই অ্যানালাইসিস করবো, ওখানে সরাসরি যদি কোনো কোশ্চেন পাই আমি তোমার সরাসরি কোশ্চেনটা দেখাই দেবো, তাহলে বুঝতে পারলে আরো ক্লিয়ার হবা তুমি ইনশাল্লাহ। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলা, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি তোমার এই যে এই জায়গাতে বোধ হয় যে গিভ দ্য প্রাইজ টু হুম এভার ওয়ান্টস দেম। দেখো এই জায়গাটাতে আমরা এখানে গিভ দ্য প্রাইজ, আচ্ছা দেখো গিভ দ্য প্রাইজ পুরস্কারটি দাও টু এর পরে, হ্যাঁ এইখানে একটা ভালো জিনিস ধরেছো তুমি, অবজেক্টটা অনির্দিষ্ট, তাই না? এই যে ওয়ান্টস দেম, এখানে তো তাইলে এই দেখো ভার্ব আসছে, অবজেক্ট আসছে, তাতে এখানে তো হুম এভার দাঁড়াও তো, এখানে একটু অর্থটা তাহলে খেয়াল করতে হবে। আমি অর্থটা বোঝার চেষ্টা করি আগে। দেখো গিভ দ্য প্রাইজ পুরস্কারগুলি দাও টু হুম এভার ওয়ান্টস দেম, তাদেরকে যারা চায় তাদেরকেই দাও। এটাও তো বাক্য হচ্ছে, অর্থ তো নিচ্ছে এটা। এখানে তো হু এভার, দেখো কিন্তু অবজেক্ট অনির্দিষ্ট, তাই না? আমরা যদি এখান থেকে একটু ক্লিয়ার আসি, দাঁড়াও কিছু কিছু বিষয় একটু শোনো, উত্তেজিত না হয়ে একটু বোঝার চেষ্টা করো, ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। যে আই স দ্য ম্যান, ওকে, তাইলে ম্যানটাকে নির্দিষ্ট, সাবজেক্ট হিসেবে কাকে বলছে? হু। ওকে ঠিক আছে, ওকে। টিকিটস আর গিভেন, পুরস্কারগুলি দিয়ে দাও টু হু এভার ওয়ান্টস দেম, তারা যারা চায় তাদেরকে দিয়ে দাও। সাবজেক্টটা কি? অনির্দিষ্ট। ইউ আর দ্য ম্যান, এই দেখো অবজেক্ট, এটা নির্দিষ্ট, অবজেক্ট কি বসছে? ওকে, গিভ দ্য প্রাইজ টু হু এভার ওয়ান্টস দেম, এটা ওকে। শোনো ঠিক আছে কথা, এখানে ভুল আছে বিষয়টা এমন না, তথা আমরা এটাও নিতে পারবো, তবে অর্থটা দেখতে হবে, এটা একটা ফ্যাক্ট। আর একটা বিষয় হচ্ছে, যদি এখানে অপশন থাকতো, এখানে একটু খেয়াল করো, যদি এখানে তোমার হু এভার আর হচ্ছে হুম এভার যদি দুইটাই থাকে, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই এক নম্বরে হচ্ছে তুমি হু এভার নিবা। যদি হু এভার অপশনে না থাকে, সেই ক্ষেত্রে তুমি হুম এভার ব্যবহার করতে পারবা। কিভাবে, কেন? কারণ দেখো গিভ দ্য প্রাইজ, পুরস্কার দাও টু হুম এভার ওয়ান্টস দেম, তাদেরকে যারা চায় তাদেরকে তুমি দিয়ে দাও পুরস্কারটা। আমরা এখানে অর্থের দিকে আমরা তবে হু এভার হুম এভার আমরা দুইটাই ব্যবহার করতে পারবো এখানে, বুঝছো? ওকে, আমরা ক্লিয়ার কিনা? তাহলে আমরা হু এভার হুম এভার দুইটাই হবে, তবে হু এভার অপশনে থাকলে আমরা হুম এভার নিব না। যদি হু এভার অপশনে না থাকে, সেই ক্ষেত্রে আমরা হুম এভার নিতে পারবো। এখন বলো ক্লিয়ার কিনা? এখন বলো তো ভাই, আমরা ক্লিয়ার কিনা বিষয়টা বলো। হ্যাঁ, দুইটা অবজেক্ট হয়ে গেলে তো স্যার আমার মনে হয় হু এভার বেস্ট অ্যান্সার। হ্যাঁ, সেটা তো আমি বলেই দিলাম। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। চলো, আসলে এই জন্য সবচেয়ে বড় বিষয় কি জানো, মানে রুলসের চাইতে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবা তুমি তত ক্লিয়ার হবা। রুলস পড়ে অনেক সময় না স্যার, মানে মাথা হ্যাং হয়ে যায়, উল্টা পাল্টা লেগে যায়, কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে দেখবা বিষয়গুলো হ্যাঁ ক্লিয়ার। এরকমটা যে যত বেশি পারো প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করতে রুলস ফুলস আমার মনেও নাই, তুমি পারো, এটা করে ফেলতে হবে। তো চলো, তোমাদের যে দুইটা কনফিউজিং প্রশ্ন ছিল তা আমি ক্লিয়ার করেছি, মোটামুটি ক্লিয়ার আয়ত্তে এসে। তবে আসলে একদম এক্স্যাক্টলি বললে 100% ক্লিয়ার হবা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। 100% প্র্যাকটিস হবা তুমি
ইয়ার মাধ্যমে, মানে তোমার ক্লিয়ার ও প্র্যাকটিসের মাধ্যমে আর কি। তো চলো আমরা এখন আসছি অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। একটু আগে তো আমি কথাই বললাম, অ্যান্টিসিডেন্ট মানে কি, তোমার পূর্ববর্তী অবস্থা, তাই না ভাইয়া? কি বলতো? পূর্ববর্তী অবস্থা, তথা প্রোনাউনের পূর্ববর্তী অবস্থা। প্রোনাউনের পূর্ববর্তী অবস্থা যদি সিঙ্গুলার হয় বাকি সব সিঙ্গুলার হবে, যদি এটা প্লুরাল হয় বাকি সব প্লুরাল হবে। একটা পূর্ববর্তী অবস্থার উপরে ডিপেন্ড করে বাকি সবগুলা। সেটা কেমন? যেমন ধরো তোমরা তোমরা আচ্ছা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলা, দেখো মনে পড়ে কিনা, ইট ইজ আই হু, বলে এখানে কি হবে? এম ইজ আর, এর ভিতরে কি হবে বলো? এই বেটা নাসিরউদ্দিন নাইব, তোরা সেকেন্ড টাইমার, তাই এতটুকু একটু ডিপলি আলোচনা, তাই যদি বলিস মাথা ঘোরে, এটা কোনো কথা হইল? পারবি, একটু ডিপলি ভাববি, দেখবি হয়ে যাবে সব। ইট ইজ আই হু, কি হবে? এম ইজ আর এর মধ্যে থেকে কি হবে ভাইয়া? থ্যাংক ইউ, 100%। তাহলে কি হবে? হ্যাঁ 100% এম হবে। অনেকে কি কি অ্যান্সার দিয়েছে দেখি। সাবিকুন নাহার অ্যান্সার দিয়েছো এম, দেখি আর কেউ, দেখি আর কেউ। নাসিরউদ্দিন নাইম অ্যান্সার দিয়েছো এম, আচ্ছা দেখি আর কেউ। নাইমা সুলতানা দিয়েছো এম, ওকে। তার মানে বুঝছো এটা কেন 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 এম হইলো? তোমরা হুর পরে তো কি বসে? হু ইজ বা হু আর, হুইজ অথবা হু আর, এটা তো তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, পরিবর্তে এম জীবনেও বসে না। কিন্তু কেন বসাইলাম? এই যে তোমার আই, তাই না ভাইয়া? এই যে আয়ের, এই যে আয়ের উপরে, তাই না? আয়ের উপর ভিত্তি করে। তথা দেখো এই যে প্রোনাউন, হুটা রিলেটিভ, এই যে প্রোনাউন, তাহলে এই যে প্রোনাউনের আগের অবস্থা এটা যা হবে তার ভার্বটা তাই হবে। এটাই হচ্ছে ভাইয়া অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন। বুঝছেন? এই দেখেন এখানে একটু রুলসটা খেয়াল করেন। অ্যান্টিসিডেন্টটি সিঙ্গুলার হলে তার প্রোনাউনটি কি হবে? সিঙ্গুলার হবে। অ্যান্টিসিডেন্টটি প্লুরাল হলে তার প্রোনাউনটিও প্লুরাল হবে। যেমন দেখো, আলামিন ইজ রেসপন্সিবল ফর, এই দেখো ফর কি, এই যে হিজ, কেন এই দেখো আলামিন, এদের কি বসছে? হিজ বসছে। আলামিন এন্ড জিল্লু কয়জন আসছে? দুইজন। আর রেসপন্সিবল এই দেখো কি আসছে? এই দেখো দেয়ার, কেন? এই যে আলামিন এন্ড জিল্লু কয়জন? দুইজন, এই দেখো এই জন্য কি হচ্ছে? দেয়ার হয়েছে। আমরা এটা খুব ভালো করে বুঝি, ওকে। আচ্ছা, যেমন ধরো এই যে আমরা একটু এক্সাম্পলের অনুযায়ী প্র্যাকটিস করো, একটু দেখি পারো কিনা। ইন দ্য সেন্টেন্স রিনা লাভস হার ক্যাট, হোয়াট ইজ দ্য অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউন হার? দেখো এই হার দ্বারা কাকে বোঝানো হচ্ছে বলো? হার দ্বারা কাকে বোঝানো হচ্ছে? রিনা লাভস হার ক্যাট, এই যে রিনা, তাহলে এই যে হার দ্বারা রিনাকে বোঝানো হচ্ছে, বাস হয়ে গেল। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর দেখেন, আসেন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স মেইনটেইনিং এগ্রিমেন্ট বিটুইন দ্য অ্যান্টিসিডেন্ট অ্যান্ড প্রোনাউন। দেখো একটু খেয়াল করে কি আসছে। এভরিওয়ান শুড ব্রিং দেয়ার বুকস। ভাইয়া এভরিওয়ান মানে কি? প্রত্যেক। তাহলে এখানে কি দেয়ার, এটা কি ঠিক আছে? না। দ্য বয়েজ সাবমিটেড হিজ, এই দেখো দ্য বয়েজ, দেখো ভাইয়া এখানে প্লুরাল আসছে, এখানে হিজ, এটা হতে পারে? পারে না। করিম এন্ড, দেখো করিম এন্ড রহিম টুক দেয়ার, তাহলে কয়জন ওরা? দুইজন, তাই না? এই যে করিম এন্ড রহিম, দেখে দেয়ার ঠিক আছে কিনা দেখো, তাহলে সি নাম্বারটা কি ঠিক আছে। দেখো হি এন্ড আই টুক হিজ, হবে এটা? এই দুইজন, তাহলে এখানে হিজ হইলো না, সো এটা নিতে পারছি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, কোশ্চেন অ্যানালাইসিস, প্রচুর কোশ্চেন অ্যানালাইসিস করবেন। ইফ দ্য অ্যান্টিসিডেন্ট ইজ প্লুরাল, যদি অ্যান্টিসিডেন্টটা প্লুরাল হয়, দ্য প্রোনাউন মাস্ট বি, প্রোনাউন কি হবে? অবশ্যই প্লুরাল হবে। এই কথাটাই আমাদের এখানে শেখালো, আমাদেরকে বললো। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, আসেন এরপরে দেখেন আর একটু। এন্ড দ্বারা, এই যে এটা প্রচুর পরিমাণে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে, প্রচুর পরিমাণে। এন্ড দ্বারা দুইটা জিনিস যদি যুক্ত থাকে, একই ধারণা প্রকাশ করে, সেটা সবসময় সিঙ্গুলারই হবে। স্যার বুঝিনি কথা বাদ দেয়, মূল কথা শোনে। মূল কথা হচ্ছে আমরা দেখব, এই যে এখানে এক্সাম্পল দেখ, সহজ কথা দেখ ভাইয়া, এখানে কি আসছে? এই যে দা আর্টিকেল কয় জায়গায় বসছে? এক জায়গায় বসছে না? দেখ প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, আর্টিকেল যেহেতু এক জায়গা, তার মানে এটা একজনকে বোঝানো হচ্ছে। পদবি দুইটা হইলেও ব্যক্তি একজন, ওকে। আর দেখো এই যে দা এখানে আসছে, দেখো এই যে দা এখানে আসছে, দুই জায়গায় দা বসছে না? আর্টিকেল কয় জায়গায় আসছে? দুই জায়গায় আসছে, তার মানে কয়জন ব্যক্তি? দুইজন। তাহলে এটা একজন, সুতরাং সবকিছু সিঙ্গুলার হবে। এটা দুইজন, সবকিছু প্লুরাল হবে। তুমি মনে রাখবা সহজ কথাই যে আর্টিকেল এক জায়গা, তবে এটা সিঙ্গুলার, সব সিঙ্গুলার হবে। আর্টিকেল দুই জায়গা, সব প্লুরাল হবে। সহজ কথা, একদম সহজ কথা, বুঝতে পারছেন? আসেন এই দেখেন কি আসছে, দ্য প্রিন্সিপাল এন্ড সেক্রেটারি, এ দেখেন কি আসছে, এই যে ইজ, ওকে। কয়জন বুঝাইছে? একজন, ওকে।
ইজ হলো, ডুইং আবার কি আসছে, এই দেখো হিজ জব, একজন বোঝানোর কারণে। দ্য প্রিন্সিপাল এন্ড দ্য সিট কয়জন ভাইয়া, দুইজন। এই দেখো এখানে কি বসছে, আর বসছে, এবং এখানে কি বসছে, এই দেখো দেয়ার বসছে। কথা বলো, ক্লিয়ার কিনা? একটু বলো তো ভাইয়া আমরা ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার, আমরা বুঝতে পেরেছেন? একটু বলো আমরা ক্লিয়ার কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে এখান থেকে প্রশ্ন, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। কথা ক্লিয়ার? ওকে ভাইয়া আমরা কি ক্লিয়ার? মাশাআল্লাহ, জি থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। এই দেখেন, এই যে লিখেও দিয়েছি, একটির সাথে আর্টিকেল থাকলে একই ব্যক্তি বোঝায়, আর দুটির সাথে থাকলে ভিন্ন ভিন্ন ব্যক্তি বোঝায়। ওকে ওকে, আচ্ছা আসেন, এই দেখেন আমি এখানে একটু একটা এক্সাম্পল দিয়েছি, আমরা একটু কোশ্চেন গুলা বিশ্লেষণ করি, দেখি পারি কিনা। কি আসছে এই দেখো, একটু আমরা প্রশ্নগুলা বিশ্লেষণ করে ফেলি। দেখো দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, কয়জন আসছে ভাইয়া? একজন। তাহলে ভার্ব সিঙ্গুলার, তার প্রনাউনটিও কি হবে? সিঙ্গুলার হবে। সুতরাং দেওয়া যাবে? যাবে না। হার দেওয়া যাবে? যাবে না। ইওর না, তাহলে কি অ্যান্সার কি? হিজ। ওকে, এবার দেখো কি, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। দেখো কি আসছে, দ্য রাইটার অ্যান্ড এডিটর, দ্য রাইটার অ্যান্ড দ্য এডিটর। দেখো একজন, তাহলে এখানে কি আর হবে না। দুইজন, তাহলে এখানে কি ইজ হবে না। দ্য রাইটার অ্যান্ড দ্য এডিটর, তাহলে কি আর ঠিক আছে। দেখো দেয়ার ঠিক আছে, দ্য রাইটার এডিটর ইজ ঠিক আছে, হিজ ঠিক আছে। দেখো দ্য রাইটার অ্যান্ড এডিটর ইজ চেকিং হিজ আর্টিকেল, দ্য রাইটার অ্যান্ড দ্য এডিটর আর চেকিং দেয়ার আর্টিকেল। বাস, তার মানে সিও ঠিক আছে, ডিও ঠিক আছে। বুঝছেন? তাহলে সি ঠিক আছে, যেহেতু আগে আছে সি, সো অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা, নাকি? হয়ে গেল। when two nouns joined, দেখো when two nouns, দুইটা নাউন joined by and refer to the same person, the pronoun used should be কি হবে বলেন? when two noun joined by and দ্বারা যুক্ত হয়েছে, এবার the same person একই, তাহলে কি হবে? প্রনাউন অবশ্যই সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, নাকি? ওকে, বুঝতে পেরেছি আমরা? ওকে ভাইয়া, এরপর আসেন এই যে আর একটা গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা রুল। এখান থেকে প্রশ্ন আসবে, যদি এগুলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এটা পড়ানো হয়, কিন্তু এটা পরীক্ষায় প্রচুর আসে। হার হলো না কেন? প্রিন্সিপাল কি ছেলে বুঝাচ্ছে? ভাইয়া এখানে সেটা হচ্ছে, তুমি দেখবা অপশনের মধ্যে হিজ এটা উত্তর হয়, আবার হারও উত্তর হয়, তথা ছেলেরটাও হয় মেয়েরটাও হয়। তখন আমি কোনটা নিব? ডেফিনেটলি ছেলেরটা নিতে হবে, এটা গ্রামারের নিয়ম। যদি ছেলেরটা না থাকতো তাহলে আমি মেয়েরটা নিতাম। বুঝছো সাবিকুন নাহার? এটা গ্রামারের একটা নিয়ম, গ্রামারের একটা কথা। যখন উভয়টাই হয় তখন অবশ্যই ছেলেরটা নিতে হবে, অবশ্যই ছেলেরটা নিতে হবে, মেয়েরটা না। এন্ড বলতে পারে স্যার এখানে তাহলে বৈষম্য করছে গ্রামার, বললে আমার কিছু করার নাই। দেখো as long as well as মানে কি, এবং including to অন্তর্ভুক্ত, together with একসাথে, অথবা শুধু with, অথবা along with, accompanied by, accompanied with, এই ফ্রেজগুলির পূর্বের সাবজেক্টটি সিঙ্গুলার হলে প্রনাউনটি সিঙ্গুলার, আর প্লুরাল হলে প্রনাউনটি প্লুরাল। এক কথায় এইগুলি যুক্ত, প্রাধান্য দিব আমরা পূর্বেরটা। কি বলতো? পূর্বের সাবজেক্ট, পূর্বের সাবজেক্ট। যখন তুমি দেখবা এটার মধ্যে এই ফ্রেজগুলি যখন থাকবে, সাবজেক্ট দুই পাশে দুইটা থাকবে, হ্যাঁ দুই পাশে কি দুইটা থাকবে, তখন আমরা প্রথমটা, পূর্বেরটা, প্রথমটা, হ্যাঁ প্রথমটা অনুযায়ী তোমার ইয়াটা হবে। বুঝতে পেরেছো? যেমন দেখো এখানে কি আসছে? হি আসছে, এখানে কি আসছে? হিজ সন্স আসছে। দেখছো সাবজেক্ট কয়টা আসছে? দুইটা আসছে না? এই দেখেন দুইটা। মাঝখানে কি আসছে? এই দেখেন টুগেদার উইথ, দেখছেন? এই দেখেন টুগেদার উইথ। তাহলে কোনটা অনুযায়ী নিবেন বলেন তো? কথা বলো, কোনটা অনুযায়ী নিবা? কথা বলো, কোনটা অনুযায়ী নিবা? ডেফিনেটলি এই যে আমরা প্রথমটা, নাকি? আমরা প্রথমটা, প্রথম সাবজেক্ট অনুযায়ী নিব। এই যে কি দেখো কি বসছে? এই দেখো হ্যাজ বসছে, দেখছো? হ্যাজ ডান। আবার কি বসছে? এই দেখো হিজ বসছে, দেখছো? তথা ভার্ব সিঙ্গুলার হবে, আবার প্রনাউনটিও সিঙ্গুলার। কেন? এই এখানে হি আসছে। তথা এই as well as, including to, together with, শুধু with, along with, accompanied by, accompanied with, এই যে ফ্রেজগুলা, এগুলা যখন বাক্যে আসবে তখন আমার দুই পাশে তো দুইটা সাবজেক্ট থাকবে, তখন আমরা
প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় প্রতি বছরই এই টেকনিক থেকে প্রশ্ন কিন্তু আসে। সো বি সিরিয়াস। কথা ক্লিয়ার? চলো এখান থেকে একটা কোশ্চেন দেখি, দেখো কি আসছে। করিম, দেখো হিজ ফ্রেন্ডস, এই দেখো অ্যালং উইথ, দেখছেন এই দেখেন অ্যালং উইথ হ্যাজ কমপ্লিটেড, তারা কমপ্লিট করে, তাহলে করিম অনুযায়ী হবে। তাহলে করিম দেয়ার হতে পারে, আওয়ার হতে পারে, ইটস হতে পারে, না কি হবে হিজ টাস্ক, নাকি হিজ টাস্ক। তাহলে করিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ কমপ্লিটেড হিজ টাস্ক। ওকে, দেখো দ্য ম্যানেজার, তাহলে অ্যাকম্পানিড বাই, এটা আমরা দেখো হিজ অ্যাসিস্ট্যান্ট, তাহলে এটা একটা কোনটা প্রথমটা অনুযায়ী নিব, তাই না? দেখো এখানে সাবমিটেড, তাহলে দ্য ম্যানেজার কি বসবে তাইলে ভাইয়া? অবশ্যই কি হিজ, দেয়ার হতে পারে না, আওয়ার না, ইটস না। বুঝছেন? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এর কোনটা সঠিক? এই দেখো দ্য ক্যাপ্টেন, খেয়াল করো, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স এক্সপ্রেস, ব্যক্ত করেছিল দেয়ার জয়। দেখো এখানে দ্য ক্যাপ্টেন, তাহলে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যেহেতু তাহলে প্রথমটা অনুযায়ী নিব, সুতরাং দেয়ার কি হতে পারে ভাইয়া? না। দেখো দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্লেয়ার্স, দেখো এক্সপ্রেস কি হিজ জয়, তাহলে ক্যাপ্টেন অনুযায়ী নিব, তাহলে হিজ, এটা কি ঠিক আছে। দেখো দ্য ক্যাপ্টেন এন্ড হিজ প্লেয়ার্স এক্সপ্রেস হিজ জয়, দেখো এটাও কিন্তু অ্যাজ এন্ড হিজ প্লেয়ার্স না ভাইয়া, এই দেখো এখানে তো এন্ড যুক্ত করেছে, এন্ড এখানে তো অ্যাজ ওয়েল, এখানে এন্ড, তাহলে এটা না, দেখো এটা কিন্তু হতে পারে না। তারপর দ্য ক্যাপ্টেন উইথ হিজ টিম ওয়ার হ্যাপি উইথ দেয়ার উইন, কোনটা তাহলে বলো তো? হ্যাঁ, 3-এর বি নাম্বারটা। ওকে জি, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ, এই জায়গাগুলো আপনাকে একটু খেয়াল করতে হবে। ওকে, চলো এরপরে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা প্রচুর পরিমাণে এখান থেকে প্রশ্ন আসে, প্রচুর পরিমাণে প্রশ্ন। কি আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, অর নর, এগুলি প্রবৃত্তির যুক্ত নাউন ক্ষেত্রে ভার্বের নিকটবর্তী, ভার্বের কি নিকট তথা পরের সাবজেক্ট, লিখে রাখো, তথা পরের সাবজেক্ট। ওকে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, অর নর, এইগুলার ক্ষেত্রে সবসময় পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তবে এখানে একটা কথা আছে, মাঝে মধ্যে 2-4-5% কিছু এই রুল থেকে প্রশ্ন আসবে, যেটা মানে অর্থের উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে। কারণ এগুলি দ্বারা নর্মালি মানে দুইটার যে কোনো একটাকে ইঙ্গিত করা বোঝায়, কখনো কখনো দেখা যাবে দুইটাকে ইঙ্গিত করা বোঝায়, তবে সেটা খুব রেয়ার, খুবই রেয়ার। ওকে, যদি কখনো ওরকম কোনো প্রশ্ন পাই তাহলে তোমাদেরকে দেখাবো। দেখো কি আসছে, আইদার, এ দেখো আইদার অর, এখানে আসছে কি হি, এখানে আসছে কি দে, তাহলে কোনটা অনুযায়ী হবে? ডেফিনেটলি দ্বিতীয়টা, নাকি? এদের কি বসছে? এ দেখো হ্যাভ বসছে, হ্যাভ বিন কনফার্মড অ্যাবাউট, দেখো অ্যাবাউট, আবার কি আসছে? এ দেখো দেয়ার, দেখছো ভাইয়া? এ দেখো দেয়ার, কেন? এই যে দেয়ার কারণে। ওকে, বোঝা যায়? কথা বলো, বোঝা যাচ্ছে? প্রত্যেকটা শিক্ষার্থী একটু কমেন্ট করো যারাই আছো। আমি জানি সবাই শেষ পর্যন্ত থাকবে না, আমি জানি, এটা বুঝি, এটা সবার ধৈর্য ওই পর্যন্ত নাই। প্রায় 30-40 জনের মতো স্টুডেন্ট ক্লাসে ছিল, এখন মাত্র 13 জন। আমি যেহেতু কথা দিয়েছি, আমি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। যদি আমার নেটওয়ার্কে, চার্জে কোনো কিছু সমস্যা না হলে আমি শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি তোমরা 2-4-5 জনও যদি থেকে থাকো, কারণ আমি কথা দিয়েছি আমি শেষ করবো ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত দেখা যাবে তোমার ধৈর্য আছে কিনা। ওকে, আসেন তাহলে দেখেন, এই যে এটার উপর কিছু কোশ্চেন দেখি আমরা। দেখো আইদার, দেখো এই যে আইদার, আর দেখো কি অর আসছে। এই দেখো দ্য টিচার্স আর কি দ্য প্রিন্সিপাল। দেখো ভাইয়া কয়টা আসছে? 2টা আসছে। তাহলে আইদার, তাহলে আমরা কোনটা অনুযায়ী করবো? দ্বিতীয়টা, নাকি? দেখো এরপর এই যে কি বলছে, এই দেখো হ্যাজ সাবমিটেড, তাহলে প্রনাউনটাও কি সিঙ্গুলার হবে, দেয়ার হবে না, তাহলে কি হবে? এই যে হিজ, তাহলে হার, ওই যে বলছে আগে যেহেতু সিলেক্টটা আছে, সাবিকুন নার, তোমাদের প্রশ্ন ছিল, দেখো এখানে তাহলে দুটো, এটাও আছে, এটাও হয়, তাহলে আগে অবশ্যই কোনটা সিলেক্টটা নিব, এটা না। ওকে, হয়ে গেল। দেখো এরপরে নেইদার দ্য বয়েজ নর দেয়ার কোচ, দেখো এই যে নেইদার আর কি আসছে? নর আসছে। এই দেখো বয়েজ আর কি আসছে? দেয়ার কোচ। তাহলে এখন দেখো বয়েজ এটা কি প্লুরাল, তাই না? আর দেয়ার কোচ এটা কি সিঙ্গুলার, কয়জন বলছে? একজন। কুড ফাইন্ড, তাহলে এখন দেখো কি বসবে? এই দেখেন হিজ, দেয়ার না, হার না, আওয়ার না। ওকে,
নট অনলি বাট অলসো, এ দেখো নট অনলি কি আসছে বাট অলসো, দেখো দ্য ম্যানেজার এবং কি দ্য ওয়ার্কার্স, এটা কি সিঙ্গুলার, এটা কি প্লুরাল। দেখো দেখো এক্সপ্রেস তাহলে প্লুরালটা নিতে হবে, দেখো দেখো তাহলে দেয়ার, তাহলে হিজ না, হার না, ইটস না। কথা বুঝছি আমরা? বলো, তিনটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, এরপর আসো লাস্টলি এন্ড ফাইনালি, রুলের মধ্যে লাস্টলি এন্ড ফাইনালি সর্বশেষ, সর্বশেষ রুল, বইয়ের নাম, এ দেখো বইয়ের নাম, কোম্পানির নাম, ফিল্মের নাম ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্টে আপাতত প্লুরাল মনে হলেও তারা আসলে কি সিঙ্গুলার, তাদের পর প্রনাউনটিও সিঙ্গুলার হবে। তথা অনেক সময় আমরা দেখতে পাই এরকম কিছু নাম আছে, কিছু ফিক্সড এক্সপ্রেশন, মানে একদম যুক্ত কিছু ফ্রেজ আছে যেগুলো দেখে মনে হয় এটা বোধহয় প্লুরাল, কিন্তু আসলে এটা প্লুরাল না। যেমন ইথিক্স, পলিটিক্স, নিউজ, তারপরে কালচারাল স্টাডিজ, হ্যাঁ, তারপরে হর্স অ্যান্ড ক্যারিয়েজ, রোমিও অ্যান্ড জুলিয়েট, এরকম বেশ কিছু বিষয় আছে, হ্যাঁ, যে তোমার এগুলো আসলে না, কি বলে তোমার প্লুরাল না, এগুলো প্লুরাল না। দ্য অ্যারাবিয়ান নাইটস, তোমার কাছে মনে হয় এটা একটা প্লুরাল? না, এটা প্লুরাল না, এগুলা সিঙ্গুলার। এটা কোনোটা বইয়ের নাম, কোনোটা কোম্পানির নাম, কোনোটা একটা ফিল্মের নাম। তার নাম তো আর বহু বচন হয় না, নাম কি এক বচন হয়। কালচারাল স্টাডিজ, সংস্কৃতি বিষয়ক একটা সাবজেক্ট, ইথিক্স, ফিজিক্স, ইকোনমিক্স, বলো না, ম্যাথমেটিক্স, নিউজ, এগুলো কি তোমার কাছে প্লুরাল মনে হয়? না, এটা প্লুরাল না, এটা কি সিঙ্গুলার। সো এটা যেহেতু সিঙ্গুলার, তাহলে তার ভার্বটাও সিঙ্গুলার হবে, তার পরিবর্তে ব্যবহৃত যে প্রোনাউনটিও সিঙ্গুলার হবে। এই কথাটাই এখানে বলা হলো, বুঝতে পেরেছো? ওকে, সো চলো ওকে, দেখো একটু রোমিও এন্ড জুলিয়েট, দেখো ভাইয়া এটা কি সাবজেক্ট হিসেবে, সাবজেক্টটা কি বলতো সিঙ্গুলার। সো এই দেখো হ্যাজ, দেখছো সিঙ্গুলার, অ্যাসিড দেখো, ইটস দেখো, দেখছো এই দেখো ইটস, দেখছো ভাইয়া এই দেখো ইটস কি হয়েছে সিঙ্গুলার করেছে, এটা ইটস নেম অ্যাজ আ রোমান্টিক প্লে। এটা খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে অনেকগুলা এই যে আমি দিয়েছি, কম বেশি তোমরা একটু প্র্যাকটিস করবা। সো চলো আমরা এখানে এই যে এগুলো একই দেওয়া আছে, সো আমরা যেখানে ছিলাম, চলো আমি ইয়াতে গিয়ে তোমাদের হচ্ছে সরাসরি ব্রেক হয়ে গেল। এই যে আমরা আমাদের বইয়ের মধ্যে যতগুলা প্রোনাউনের থেকে কোশ্চেন দিয়েছি, চলো আমরা সেই সবগুলা প্রোনাউনের কোশ্চেন একটা একটা করে আমরা অ্যানালাইসিস করে ফেলি, ঠিক আছে ভাইয়া? তাহলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে, যে যখন তোমরা বইটা হাতে পাবা তখন তোমরা এটা একদম ক্লিয়ার করে ফেলতে পারো। চলো আমরা একদম, এখানে তো ওই যে পিডিএফ আমি বড় করতে পারছি না, কেউ বড় করার কথা বলিও না, বড় করতে গেলে শেষে কিন্তু একদম পুরা আওলাই যাবে, ঝামেলা হবে। আশা করি মোটামুটি দেখা যাবে। চলো, দেখো 1 নাম্বার কোশ্চেন, দ্রুত সকলেই অ্যান্সার, যদিও পাশে অ্যান্সার দেওয়া আছে, তবে তোমরা আশা করি তো পারবা, বুঝবা, সমস্যা নাই, এটা আমরা চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আসো দেখো কি আসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভাইয়া 38তম বিসিএস এ কোশ্চেনটি আসছিল। অনেক সময় তোমাদের একটা কথা বলি, দেখা যাচ্ছে আমি ধরো প্র্যাকটিস করে তোমাদের স্যার এগুলো তো সহজ কোশ্চেন, এগুলো তো সব পারি। ভাই আমি তো বিগত বছরের কোশ্চেন এনেই তো বিশ্লেষণ করাচ্ছি, তবে আমি যখন বেসিকটা ক্লিয়ার করাই তখন আমি একটু সহজ কোশ্চেন গুলাই আনার চেষ্টা করি। তবে তোমরা তো জানো টোটাল বেসিক গুলা ক্লিয়ার করার পর ইনশাআল্লাহ তোমাদের সাথে কিন্তু এক প্রকার ওয়াদা আছে, কিন্তু আমার ব্যক্তিগত আমি চেষ্টা করব, মানে একদম ওই রকমের ওয়াদা না দিতে পারলে তুমি আমাকে মুনাফিক বলবা, আচ্ছা দিলেন না, করলেন না, এটা ওটা, হ্যাঁ এটা বলতে পারবা না। এটা আমরা কোর্সে তোমার সাথে দায়বদ্ধ না, তবে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের জায়গা থেকে, যে তোমাদের বর্তমানে যে 13টা জায়গায় 13 বিশ্ববিদ্যালয় রিলেটেড যে জায়গাগুলি আছে, তথা ঢাবি, রাবি, জবি, তথা ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত 4টা বিশ্ববিদ্যালয়, এবং তোমার হচ্ছে গুচ্ছ থেকে বের হয়ে গেছে যে 5টা বিশ্ববিদ্যালয়, তোমার হচ্ছে কি বলে, তোমার হলো জগন্নাথ, কুমিল্লা, তারপর হচ্ছে খুলনা, হাজী দানেশ এবং সাস্ট, এই 5টা, এবং গুচ্ছ আর বিউপি, তাহলে 4টা, বিউপি একটা, 5টা, গুচ্ছ একটা, 6টা, বের হয়ে গেছে 5টা, তাহলে কত হলো 11টা।
এরপরে ন্যাশনাল আর হচ্ছে 7 কলেজ, 13টা, আর বিসিএস এর কোশ্চেন। এই 14টা জায়গায়, এই 14টা জায়গার বিগত বছরে যত কোশ্চেন একদম ওরা যে সাল থেকে শুরু করেছে, আমি চেষ্টা করব তোমাদের সবগুলা কোশ্চেন বিশ্লেষণ করে দেওয়ার জন্য। এটা আজকে না, একদম তোমাদের পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে আমার কথা। বিষয়টা স্যার এটা তো এখনো দিচ্ছে না, এ ধরনের কোনো কথা বলা যাবে না। এখন তো বেসিক গুলা ক্লিয়ার হচ্ছে। প্রত্যেকটা বেসিক ক্লিয়ার করার সময় তোমাদেরকে দেখো প্রত্যেকটা টপিকেই আমি কিন্তু 50টা 60টা 70টা করে, আমি যে কয়টা টপিক তোমাদের শেষ করেছি প্রত্যেকটা টপিকে কিন্তু 60টা 70টা করে 80টা করে কোশ্চেন আমি কিন্তু এক্সাম্পল বিগত বছর মিলিয়ে কিন্তু অ্যানালাইসিস করে দিচ্ছি। সুতরাং এই কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করো, আর ওগুলা করে দেখবা তখন একদম, কারণ ভাইয়া সবকিছু রুল দিয়ে হয় না। যখন আমি ওইটা ধরে ধরে প্র্যাকটিস করাবো তখন তুমি দেখতে পাবা যে আসলেই তো সব রুলস দিয়ে হয় না। রুলসের বাহিরেও অর্থ নির্ভর টেকনিকের উপরে অনেক কিছু তোমাকে অ্যান্সার করতে হবে, সেগুলো তখন তুমি ক্লিয়ার হবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে একটু আগাও ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আর একটা হচ্ছে তোমাদের যে মেমোরাইজিং পার্টটা। মেমোরাইজিং পার্টটা আমি আল্লাহরে আমার ভুলে যাই, শুধু ভুলে যাই ভাই। আমি মেমোরাইজিং পার্টটা দিয়ে দিব, প্রতিদিন তোমরা এটা পড়া কমপ্লিট করে ফেলবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আসো দেখো, হুইচ অফ দ্য, তাহলে এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা ভাইয়া? সাস, সাসকে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, সো এটা না, নাকি? আইদার আমরা পড়েছিলাম কি ইচ, দেখো ইচ, এরপরে কি ছিল আইদার নেইদার, এটা আমাদের কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ছিল। সো আমাদের आंसर কোনটা? বি নাম্বারটা। সো দ্যাটটা ডেমনস্ট্রেটিভ, এটা ইনডিফিনিট হলো না এটা আমাদের। দেখো এরপরে 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা দেখো কি আসছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। ভাইয়া বিশ্বাস করবা কিনা জানি না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি এরকম প্রশ্ন করে থাকে, একদম ডিরেক্ট প্রোনাউন থেকে কোশ্চেন। এটা প্রোনাউনের কোন শব্দ, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন, এটা কোন প্রোনাউন। তোমরা এই যে প্রোনাউনের টোটাল ক্লাস যদি কেউ কমপ্লিট করে থাকো, তুই নিশ্চিত থাকতে পারিস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন তোর কপালে জুটে গেছে। কমন, আমি যা পড়িয়েছি এগুলোর ভিতর থেকে আসবে, আমি যা পড়িয়েছি এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। দেখিস ইনডিফিনিট প্রোনাউন কোনটা? সাস না, দিস না, কোনটা? এই যে এনি, এনি হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন, তাই না ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ। এই তোমরা কি দেখে বুঝতে পারছো? দেখা যায়? যদি একটু ছোট দেখা যায় কিনা বলো তো, এটা আমাকে বলো, দেখা যায়? পিডিএফ থেকে কি দেখা যায়? ওকে, দেখ এরপরে আমাদের যে হু, হুইচ, হোয়াট, আর, এগুলা কোন ধরনের প্রোনাউন? আমরা জানি এটা ইন্টারোগেটিভ হয়, রিলেটিভ হয়। তাহলে ইন্টারোগেটিভ আর রিলেটিভ তথা এ এবং সি, এই যে বি নাম্বার আছে এ এবং সি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এটা না, তাই না ভাইয়া? ওকে, আচ্ছা এরপর দেখো, আসো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো কোনটা। এই দেখো, এটা রাজশাহীর 15-16-তে আসছে, লতে 3-4-এ আসছে, এবং বরিশাল ইউনিভার্সিটিতে আসছে। দেখো কতবার এখান থেকে প্রশ্ন কিন্তু আসছে, তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আই ইউ তথা যে এই যে পার্সন, যেটা আমরা পার্সন, দেখো একটা হচ্ছে 2 3 1 আর হচ্ছে 1 2 3, এটার কিছু টেকনিক, এটা একটু খেয়াল করো। এই দেখো, এই যে কোশ্চেন অ্যানালাইসিসে কিন্তু এটা কাজে লাগে, দেখছো? কোশ্চেন অ্যানালাইসিসে এখানে কেছে 2 3 1, এটা হচ্ছে বাক্য যদি নেগেটিভ হয়। বাক্য কি বলতো? বাক্য যদি নেগেটিভ হয় তাহলে 2 3 1, 2 3 1, হ্যাঁ না, সরি সরি সরি, একটু উল্টা হইলো, একটু উল্টা হইলো। এটা হচ্ছে যদি বাক্য পজিটিভ হয়, পজিটিভ তবে অ্যাফার্মেটিভ, পজিটিভ যদি হয় তাহলে 2 3 1, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে 1 2 3। মানে বিষয়টা কেমন আমি তোমাকে একটু মনে রাখার ট্রিক্স বলছি। এটা হচ্ছে ধরো নেগেটিভ তথা একটা অপরাধ করেছে, খারাপ বাজে কোনো কিছু, সেটা কি করতে হয়? নিজেকে আগে বলতে হয়, স্যার আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধী স্যার, আগে আমি ও আর ও। মানে অপরাধের ক্ষেত্রে আগে নিজেকে প্রেজেন্ট করতে হয়, অন্যকে না। আর ভালো কিছুর ক্ষেত্রে স্যার ও করছে, সাথে আমি আছি। এটা হচ্ছে নম্রতা, এটা ভদ্রতা, বুঝছো? এই জিনিসটা জাস্ট খেয়াল করবা, তাহলে তুমি একদম একদম আচ্ছা একদম পারবা, বুঝছো? টেকনিক কিন্তু শিখাই দিছি। ভদ্রতার নিয়মটা কি? যে ভালো কোনো বিষয়ের ক্ষেত্রে আমি আগে না, আমার বন্ধুকে আগাই দিব। আমার বন্ধু স্যার ও, তাহলে 2 3 1 আমি শেষে। আর যদি কোনো অপরাধ জাতীয় কোনো কিছু যদি হয় তাহলে আমি আগে, 1 2 3। ওকে, দেখো 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 একটু খেয়াল করে। এই দেখো এখানে কি আসছে, যে এই যে এই সবগুলা দেখো, তাহলে কি নিব আমি? এই দেখো কি আসছে, এই দেখো এই দেখো এই দেখো আসছো। দেখো এখানে 3টা পার্সন যেহেতু আসছে, সেটা ভাইয়া ওয়াজ তো হতে পারে না, ওয়াজ এমনি কাটা, তাই না? এন্ড প্রেজেন্ট দ্য ক্লাস, তাহলে এখানে কি হবে? এই দেখে প্রেজেন্ট দ্য ক্লাস, তার মানে কি ক্লাস উপস্থিত ছিলাম, তার মানে বাক্যটা কি? বাক্যটা ওইভাবে তো না, তার মানে এটা কি পজিটিভ, তাই না? বাক্যটা কি পজিটিভ, তো পজিটিভের ক্ষেত্রে তো আমি আগে না, কি দেবো? তাহলে এই যে বি নাম্বার অ্যান্সার, দেখছেন? তাহলে অ্যান্সার কি বলতো? বি নাম্বার। তাহলে ইউ, হি এন্ড আই ওয়ার প্রেজেন্ট ইন দ্য ক্লাস, যে তুমি, তারপরে হচ্ছে সে এবং আমি
আমরা ক্লাসে ছিলাম। নরমালি এটা পজিটিভ অ্যাফার্মেটিভ বাক্য, একটা অ্যাফার্মেটিভ। সো সেই ক্ষেত্রে আমি এটা আচ্ছা, আবুল বাশার, এখন কি বুঝতে পেরেছো? আবুল বাশার, এই দেখ আমি যে ব্যাখ্যা একদম সুন্দর করে ব্যাখ্যা লিখে দিয়েছি এখানে। আবুল বাশার, বুঝতে পেরেছ? ও আবুল বাশার। ওকে, এবার দেখো কি আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখো এটা আসছে, এই যে গিলটি। গিলটি মানে কি ভাইয়া? অপরাধী। গিলটি মানে কি? অপরাধী। আচ্ছা, গিলটি মানে কি? অপরাধী। তাহলে অপরাধীর ক্ষেত্রে কি? আগে আমি, তাহলে 1 2 3, দেখো 1 2 3 কোথায় আসছে? 1 2 3 কোথায় আসছে? এই দেখো 1, এই যে 1 2 3, তাই না? আর গিলটি। ওকে, হয়ে গেল, শেষ। দেখ এরপর কি? ওই বড় অ্যান্সার দেখ কি আসছে, দে কল্ড, তারা ডাকলো, অন দা টেলিফোন। একটু খেয়াল করে দেখো ভাইয়া, দেটা কি? সাবজেক্ট, তাই না? কলটা কি? ভার্ব, তাই তো? কলটা কি? ভার্ব, সাবজেক্ট ভার্ব। এরপরে লাগবে কে? বলেন বলেন বলেন, লাগবে কে? এই কে লাগবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। তার মানে এখানে একটা অবজেক্টিভ প্রোনাউন বসাও। তাহলে কি দিব বলো তো? দে কল্ড কি? তাহলে ওইটা সাবজেক্টিভ হলো না, এটা কি সাবজেক্টিভ হলো না, এটা তাহলে এই যে হার্স, তাই না? দে কল্ড হার্স অন দ্য টেলিফোন, দে কল্ড আস, তারা আমাদেরকে, হতে পারে একটা অবজেক্টিভ হবে, আগে আসছে এটা, দিয়ে দাও এটা। ওকে, দে কল্ড হার্স। এই হার্স কে অবজেক্ট নাকি? হার্স তো অবজেক্ট নাকি? আমি ভুল করে ফেলতে, এটা কি? আসটা হচ্ছে অবজেক্টিভ, তাই না? উই আস, হার্স তো পসেসিভ হয়ে গেল, তাহলে এটা না, তাহলে এটা অ্যান্সার কোনটা? ডি নাম্বারটা। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, তোরা ভালো, আমার চেয়ে ভালো পারিস, তোরা আমার চাইতে ভালো পারিস। থ্যাংক ইউ। এই তো আমার এখন পারলি কি আর না পারলি কি, তোরা পারলেই হয়েছে। পারা লাগবে তোদেরকে, আমার পারা লাগবে না এখন। আমার পারা না পারা নিয়ে কোনো ইয়া নাই। হ্যাঁ, এখন তোদেরকে পারতে হবে। আচ্ছা দেখো এরপরে কি আসছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখো ভাইয়া কি আসছে? লেট আসছে। দেখো লেট, আমরা জানি লেটের পরে কি? লেটের পর কোন ফর্ম বসে? এই লেটের পর কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে না? লেটের পর কি? অবজেক্টিভ ফর্ম বসে, তাই না? দেখো অবজেক্টিভ কোনটা আসছে? এই যে হতে পারে এটা না, হতে পারে না, তো কোনটা? এই যে ইউ আর হচ্ছে হিম। তবে অ্যান্সার কোনটা? বি নাম্বারটা। দেখো ইট ইজ নট, এই যে ইজ, বি ভার্বের পরে কোন ফর্ম বসে? বি ভার্বের পরে কোন ফর্ম বসে? আমরা কিন্তু শিখেছি এটা, উল্টাপাল্টা করবি না। আমরা কিন্তু শিখেছি এটা, উল্টাপাল্টা করা যাবে না। বুঝতে পেরেছ? উল্টাপাল্টা করা যাবে না। বুঝতে পেরেছেন ভাইয়ারা? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আসেন, তাহলে আমরা কি দিব? ইট ইজ কি রে বলতো? হ্যাঁ আনসার সবাই। ওরে বাবা, তোরা তো ভালোই পারিস দেখছিস। বেসিক গুলা ক্লিয়ার করার পর এখন কিন্তু দেখ, মানে মোটামুটি এখন সব বুঝা যায়, তাই না? যে কোনটা কি হবে কি না হবে, এটা আমরা ধরতে পারতেছি, বুঝতে পারতেছি, তাই না? ওকে ঠিক আছে, তাহলে আমরা ইট ইজ কি দিব? তাহলে মি তো না, তাহলে কি দিব? ইট ইজ উই, তাই না? তাহলে আসও না, হিমও না, শেষ। আই রিয়েলি লাইক দ্য ওয়ে, আমি পছন্দ করি, হোয়াট দ্যাট কার লুকস, দেখায়, বাট কিন্তু এই দেখ প্রাইস এটা কি রে? নাউন না? এই পাগলা দেখতে, এটা কি নাউন না? ইজ মোর দেন আই ক্যান অ্যাফোর্ড, আমার যা সামর্থ্য আছে এর চাইতে এটা হচ্ছে বেশি। এখন দেখ তো প্রাইস নাউন আসছে। দেখ তো একটু আগে একটা ট্রিক্স আমি তোদেরকে শিখাইলাম, শূন্যস্থানের পরেই তুই যদি নাউন দেখিস তাহলে কি পসেসিভ আনার কথা ছিল, তাই না? কাকে আনার কথা ছিল? পসেসিভ। তাহলে এখন দেখো তো, এই যে ইটস আর ইটস, বুঝো তো? ইট হ্যাজ তো আর পসেসিভ না, ইট তো পসেসিভ না, এই দুটার মধ্যে কোনটা? অবশ্যই তাহলে ইটস, নাকি? এটা তো তোমরা এই পার্থক্য তো তোমরা আগেই করেছো। দেখো আইটিএস ইটস, এটা হচ্ছে ইট এর কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। আর আইটি অ্যাপোস্ট্রোফি এটা হচ্ছে তোমার ইট কি? ইট ইজ, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, তাই না? এই সো এটা হবে নট, এটা ক্লিয়ার? আর ভাই আসো, ইফ ইউ ইনসিস্ট, ভাইয়া আমরা জানি ইনসিস্ট এরপরে কি বসে? অন, ইনসিস্ট অন, এবং প্রেপোজিশন এর পর
প্রিপোজিশনের পর মনে আছে কি? জিরান্ড, মনে আছে? প্রিপোজিশনের পরে জিরান্ড। এখন দেখো তো, তাহলে ইনসিস্ট অন মাই কামিং, এই যে এই নাম্বারই তো পাচ্ছি, কিন্তু অন নাই, হইলো না, এটাও না, এটাও না, অ্যান্সার কোনটা তাহলে? এ নাম্বার। ইফ ইউ ইনসিস্ট অন মাই কামিং, যদি তুমি আমার আসার উপর যদি গুরুত্ব দিয়ে থাকো, ইউ মাস্ট পে মাই মানি, আমার টাকা দিতে হবে আগে। দেখ এরপরে, ইউ শুড নট সে, তুমি বলতে পারো না নাস্টি থিংস, এই বাজে কথা, এটা ওটা তুমি বলতে পারো না। অ্যাবাউট জেসিকা, জেসিকা সম্পর্কে এই বাজে কথাগুলো তুমি বলতে পারো না। শি ইজ আ ফ্রেন্ড অফ কি? অফ হার, তার বন্ধু। হ্যাঁ, শি ইজ ফ্রেন্ড অফ আওয়ার, সে হচ্ছে আমাদের বন্ধু। শি ইজ আ ফ্রেন্ড অফ আওয়ার্স, আমাদের বন্ধু। দেখো আমাদের বন্ধু বলতে কি হয়েছে? আওয়ার ফ্রেন্ড। আর আওয়ার ফ্রেন্ডকে শর্টকাটে আমরা কি লিখি? আওয়ার্স, মনে পড়ে? এই দেখো আওয়ার্স, আওয়ার্স মিন্স কি রয়েছে বলতো? আওয়ার ফ্রেন্ড। এটা কিন্তু পসেসিভ প্রোনাউনের মধ্যে ক্লিয়ার করে কিন্তু পড়ানো হয়েছে। পসেসিভ প্রোনাউন যখন পড়িয়েছি তখন এটা কিন্তু একদম হারে হারে কিন্তু পড়িয়েছি। ইফ ইউ ডু দিস ইউ উইল হার্ট ইয়োরসেলফ, ইয়োরসেলফ আবার এ আর কি পড়াবো? রিফ্লেক্সিভ প্রোনাউন বাদ দে, এটা তো আর কি আর পড়ানোর বিষয়? দেখো এটা কিন্তু কি, এই দেখো কে ইউ, তো খুলনা বিশ্ববিদ্যালয় প্রশ্নটা কিন্তু আসছে। আচ্ছা এরপরে আসো, এরপরে আসো, দেখো কি আছে? কন্ট্রোল, এই দেখো কন্ট্রোল বলছিলাম, পড়ানো হয়েছিল কয়েকটা শব্দ, অ্যাভাইল, কন্ট্রোল, হেট, এই যে নিচে দিয়েও দিয়েছি, এই যে ব্যাকরণ, অ্যাভাইল, এনজয়, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, প্রাইড, কন্ট্রোল, কিল, হার্ট, ইন্ট্রোডিউস। হ্যাঁ, এগুলার পরে কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কয়েকটা বলেছিলাম না? তাহলে কন্ট্রোল ইয়োরসেলফ। সাভা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। সাভা, নিজেকে নিয়ন্ত্রণ করো। ও সাভা, ও সাভা, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো, সবকিছু ঠিকঠাক আছে। বুঝতে পেরেছেন? এবার দেখেন ডিইউ, এই যে 13-14 সেশনে এই কোশ্চেনটি আসছিল। আ স্নেক, একটা সাপ, ক্যান ইট, খাইতে পারে, এন্ড ডাইজেস্ট, হজম করতে পারে, এনিমেলস, মার্স লার্জার দ্যান কি? মার্স ইট, নো, ই কি? ইটসেলফ। তথা এই যে তুলনার জন্য রিফ্লেক্সিভ প্রোনাউন ইটসেলফ ব্যবহার করতে হয়। তথা একটা সাপ খাইতে পারে, হজমও করতে পারে কি? তার নিজের চাইতেও বড় এমন ব্যক্তিদেরকে। এটা হচ্ছে ব্যারন স্টোফেলের একটা প্রশ্ন, বুঝছো? এটা হচ্ছে ব্যারন স্টোফেলের মধ্যে গিয়ে এই কোশ্চেনটা তুমি পাবা। এই কোশ্চেন ব্যারন স্টোফেলের মধ্যে এই কোশ্চেনটি তুমি পাবা, বুঝছেন? মাস লার্জার দ্যান ইটসেলফ, বুঝছেন? ইটসেলফ, খবরদার নট ইট। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স, হেয়ার দিস এন্ড দ্যাট, এগুলো আর কি পড়াবো? দিস এন্ড দ্যাট কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো তার নতুন করে পড়ানো তেমন কিছুই নাই। আচ্ছা এরপর আসেন এই যে আরেকটা, এই দেখেন, কারণ আসলে কোশ্চেন বিশ্লেষণে হারসেলফ হলো না কেন? 13 নাম্বার হারসেলফ কি রে ভাইয়া? 13 নাম্বার কি? কন্ট্রোল। ও হারসেলফ হলো না কেন বেটা? এই কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করো, নিয়ন্ত্রণ করো। এর মধ্যে কি হি নাকি ইউ? কন্ট্রোল ইয়োরসেলফ, হ্যাঁ, তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করো। এখানে কন্ট্রোলের মধ্যে কি? তোমার নিয়ন্ত্রণ করো, করো আদেশ করছে না? তা আদেশ করলে এর মধ্যে কি হি থাকে নাকি ইউ থাকে? তাহলে ভিতরে যা আছে সেইটারই রিফ্লেক্সিভ তো তুমি দিবা। ভিতরে আছে ইউ, সুতরাং ইয়োরসেলফ হবে। যদি ভিতরে হি থাকতো তার হার সেলফ হইতো। ভিতরে সি থাকলে হি থাকলে হিমসেলফ হইতো, আর সি থাকলে হার সেলফ হইতো। ভিতরে যা আছে আমি কিন্তু তার ভিতর থেকে তো আনবো, তাই না? বুঝতে পেরেছো? সাবিকুন নাহার, বুঝতে পেরেছো ভাইয়া? যে জানাই হতো ভাইয়া, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা দেখো এরপর আসো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখো রাজশাহী 15-16 সেশনে এই কোশ্চেনটি আসছিল। দ্য হাউস অফ আওয়ার ভিলেজ, হ্যাঁ, দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের বাড়ি। দেখ দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ, দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ। আচ্ছা ওকে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের বাড়ির থেকে, তোমাদের বাড়ির থেকে, হ্যাঁ, আচ্ছা, জি, তোমাদের বাড়িতে তো বলছে বেটার দ্যান ইয়োর্স, এটা গুড দ্যান ইয়োর্স, বেটার দ্যান, এই যে যা দিয়েছে। আচ্ছা দেখো একটু খেয়াল করো, যেটা হচ্ছে যখন বলা হচ্ছে যে তোমাদের দা হাউসেস অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি তোমাদের গ্রামের বাড়ির থেকে ভালো। আমরা সব বলি না আমাদের গ্রামের বাড়ি তোমাদের গ্রামের বাড়ির থেকে ভালো। এই যে দুইটার মধ্যে তুলনা করছি, ভাইয়া তুলনা করার অর্থে কি আর পজিটিভ ডিগ্রি বসে? বলো, তুলনাতে কোন ডিগ্রি বসে? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি। যদি সেটা বুঝে থাকো তাহলে দেখো তো ভাইয়া, বি আর সি অটো কাটা, বি আর সি অটো কাটা। ওকে, আচ্ছা এরপর আসো, এরপর আসবা। তাহলে এখন দেখো ইজ বেটার দ্যান ইয়োর্স, তোমার কাছে এটাই মনে হতে পারে, কিন্তু না ভাই, যখন দুইটা তুলনা করব, দুইটা তুলনা করার ক্ষেত্রে দেন, দেখো দেন দ্যাট অফ, দেন দ্যাট অফ
যদি একটা বোঝায় তাহলে দেন দ্যাট অফ, আর যদি একের অধিক বোঝায় তাহলে দেন দোজ অফ। বুঝছো? এটা মনে একটু লিখে রাখো। একটি বোঝালে একটা বোঝালে, আর যদি একের অধিক বোঝায় তো এটা প্লুরাল। প্লুরাল দেন দ্যাট অফ যদি সিঙ্গুলার বোঝায়, আর দেন দোজ অফ যদি এটা প্লুরাল বোঝায়। ওকে, সো দেখো এখানে বলেছে দ্য হাউসেস অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের বাড়ি, গ্রামের বাড়িগুলি, একটা তো না অনেকগুলা, তো তোমাদের বাড়িতে, তাহলে এখানে কি, তাহলে আমি কি দেন ইয়োর্স এটাকে দিতে পারি ভাইয়া? না, এটা দিতে পারি না, ডেফিনেটলি কি নিতে হবে? দেন এই যে দোজ অফ, দেখছো, দেন দোজ অফ ইয়োর্স। বুঝছো? বলতো এটা বুঝছো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, অনেক প্রশ্ন এখানে এই রুল থেকে আসছে, এই রুল থেকে অনেকবার, এই টেকনিক থেকে। দেখো এটাকে আমি যখন তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করাচ্ছিলাম তখন কি পড়াইতে পেরেছি? ওই রুলস এর মধ্যে কিন্তু নাই এটা, এটাই যে প্র্যাকটিস। সো প্র্যাকটিস মোস্ট মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা তত ক্লিয়ার পারবা, প্র্যাকটিস করবা না পারবা না, সোজা সাতবার কথা। বুঝছো? অবশ্যই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কথা ক্লিয়ার? ওকে, আসো দেখো এরপরে পুট দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ, যে ওয়ান সাম এগুলা পড়ানোর কিছু আছে? এগুলা তো কি ইনডিফিনিট প্রোনাউন। আচ্ছা দেখো এরপরে কি আসছে, Which of the following sentence is correct? দেখো এই যে one of, এই যে একটু আগে পড়াইলাম তোমাকে, one of the, each of, either of, neither of, one of the, এরপরে কি PS অর্থাৎ প্লুরাল সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, একটু আগে তুমি পড়ে আসছো। এখন দেখো তো, তাহলে এখানে ফ্রুটস হওয়ার কথা, হ্যাঁ ইজ ঠিক আছে, কিন্তু ফ্রুটস হয়নি বিদায়, এটা কি হলো না? তাই না ভাইয়া? এটা হলো না। দেখো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস, দেখো এই যে ফ্রুটস ঠিক আছে, এটা কি ঠিক আছে? তাই না? ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস, এখানে ফ্রুটস করে নাই, ইজ ঠিক আছে। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফ্রুটস, এই যে ঠিক আছে, এটা ঠিক করে নাই। অ্যান্সার কোনটা? এই যে বি নাম্বারটা। ওকে রে, ও তোরা আবার অ্যান্সার দেখে দেখিস না, হ্যাঁ দেখে দাগাস না, বুঝতো? আচ্ছা এই দেখো সবগুলো যে ব্যাখ্যা করা, দেখছো? আমি কিন্তু অ্যাডমিশন মেডিসিন বই থেকে হুবহু তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। ওয়ান শুড বি কেয়ারফুল, এই দেখো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট, দেখো ওয়ান, তাহলে ওয়ান এর পসেসিভ কি? এই যে ওয়ান্স, তাই অ্যান্সার কোনটা? ওয়ান্স, তাই না? ওয়ান্স ডিউটি। এবং তোমাদেরকে বলেছিলাম যদি বাক্যে, যদি অপশনে, এমন সেন্টেন্সে যদি অপশনে ওয়ান্স না থাকে, অপশনে ওয়ান্স না থাকলে সেখানে কি দিতে পারি বলতো? আমরা হিজ অথবা হার, এই দুইটার যে কোনো একটা নিতে পারবো। বুঝছো? হিজ অথবা হারের যে কোনো একটা নিতে পারবো। এটা কি তোমরা জানো? এই কথা বলো দাদা। ওয়ান, এইটা আমরা জানি ওয়ান এর পসেসিভ কি বলতো? ওয়ান্স, তাই না? ওয়ান এর পসেসিভ ওয়ান্স, কিন্তু যদি অপশনে কখন ওয়ান্স না থাকে তখন আমি হিজ অথবা হার নিতে পারবো। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, প্রশ্ন সব জায়গা থেকে তো হয় না, এই জায়গাগুলো তোমাকে খেয়াল করতে হবে। দেখো এরপরে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নট ইউজড, এই দেখছো, এই যে এটা তোমরা খেয়াল করো না, আমি এই প্রশ্নটা এই জন্য দিয়েছি, দেখছো এই যে নট ইউজড, হ্যাঁ নট ইউজড ব্যবহার হয় নাই কোথায়? রিলেটিভ প্রোনাউন, ব্যবহার হয় নাই কোথায়? এই দেখো দ্য আই লাইক পিপল হু, এটা কি রিলেটিভ প্রোনাউন। There is a program tonight, এই যে হুইচ রিলেটিভ প্রোনাউন, হুইচ এই দেখো হুইচ বাক্যের শুরুতে বসছে না, ব্যবহার হয় নাই কোথায়? এই যেটা, এটাও কি রিলেটিভ প্রোনাউন। তাহলে দেখো, তাহলে অ্যান্সার নিব কোনটা? এই যে নট দেখে অ্যান্সার নিতে হবে। হ্যাঁ বুঝছেন? এটা কিন্তু নট, এই যে নট তোমরা খেয়াল করো না, তোমরা বেটা এই নটটা খেয়াল করো না ও মনু, এই নট খেয়াল করো না বিধায় অনেক পারা কোশ্চেনও তোমরা অনেক সময় ভুল করে ফেলো, এই ভুলটা যেন আর না হয়। ওকে আসেন এরপর দেখেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 14-15 সেশনে কোশ্চেনটি আসছিল। দ্য বয়, এই দেখো ভাইয়া দ্য বয়, এই দেখেন দ্য বয়। ওকে কি আসছে? এই যে সাবজেক্ট, নাকি সাবজেক্ট। ওকে আসেন সাবজেক্ট। আচ্ছা এরপর দেখো কি রে ভাইয়া, দ্য বয়, মূলত এই দেখো দ্য বয় ওয়াজ শর্ট, বালকটি ছিল কি? খাটো। হু স্ন্যাচড মাই হ্যান্ডব্যাগ, যে আমার হ্যান্ডব্যাগটা চুরি করেছিল, নিয়েছিল। এই দেখেন রিলেটিভ ক্লোজ। এখানে একটু ব্যাখ্যাটা শোনো মনোযোগ দিয়ে। সেটা হচ্ছে আমরা অনেক সময় বলি না, আমরা এরকম কথা ধরো, আমির স্যার খুব খারাপ মানুষ, কোন আমির স্যার? মাঝখানে দাও তুমি, যিনি আমাদেরকে ইংরেজি পড়ায়। গেল। মনে করো আবুল বাশার খুব ভালো ছেলে, যে প্রায়ই আমাদের সাথে যোগাযোগ রাখে। মইনুল হাসান খুব ভালো ছেলে, যে মোটামুটি সবকিছু ভালোই পারে। তা এই যে দেখো, এটা এই সাবজেক্টের জায়গা, এই দেখো ভার্বের জায়গা।
তা এই যে সাবজেক্ট ভার্ব এটা ঠিক আছে, আর মাঝখানে এই যে রিলেটিভ ক্লোজ যেটা যেটা ওর সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য দেয়, এটা রিলেটিভ প্রোনাউন সহ ব্যবহার হয়। রিলেটিভ প্রোনাউন সহ ব্যবহার হয়, বুঝতে পেরেছো? রিলেটিভ প্রোনাউন সহ। সো দেখো একটু খেয়াল করে, দ্য বয় ওয়াজ শর্ট, এই দেখো হু স্নাচড মাই হ্যান্ডব্যাগ, দেখছো? এই যে তত বাক্য রাইট কোনটা, এই যে এটা, বাকিগুলা কিন্তু ভুল। সো খেয়াল করবা এই ক্যাটাগরিতে ভাইয়া দেখো এগুলো রুল পড়ে পারবা না, এই রুল পড়ে তুমি মনে রাখতে পারবা না। কত রুল তুমি পড়বা, কত রুল পড়বা তুমি, রুল পড়ে এগুলা মনে রাখতে পারবা না ভাইয়া। এগুলা প্র্যাকটিস, প্র্যাকটিস করলে এমনি এরকম আসছে এটা অ্যান্সার হবে, অন্যগুলো হবে না, বুঝছো? এটা একটু খেয়াল করবা। ওকে, আসো তাহলে আমরা 21 পর্যন্ত চলে আসছি। এরপর আসো এই যে আসছে আল্লাহ আল্লাহ আয় 35টা কোশ্চেন এখানে দিয়েছি, সবগুলা করাই দিতে পারলে ভাল লাগতো আমার কাছে, যে সবগুলা কোশ্চেন তোদেরকে করাই দিই। 18, 19, 20, 21 তো আমরা করলাম না, 21 করেছি। আল্লাহ আচ্ছা এটা করতে থাকি, এরপর নিচে দেখি যদি আসে তো ভালো, ওই যে ওরা লোডিং নিচ্ছে আর কি, বুঝছো? দেখো 22 নাম্বার কোশ্চেন, দেখো কি আসছে, এই যে গিভ দ্য ক্লোথস, কাপড়টি দাও, এই যে দেখো বুঝলাম, এই যে দেখো হু, এই যে তাহলে কি কাপড়গুলি দাও, এটা কি অ্যান্টিসিডেন্ট কি অনির্দিষ্ট, তাই না? অ্যান্টিসিডেন্টটা হচ্ছে অনির্দিষ্ট, বুঝছেন? অ্যান্টিসিডেন্টটা হচ্ছে কি অনির্দিষ্ট, এজন্য এখানে কি দেখো তাহলে হু হবে না, তারপরে তোমার হুম এটাও না, তাহলে এই দেখো হুম এবার আসছে, হু এবার আসছে, দুইটার মধ্যে দেখ কোনটা, তাহলে এই যেটা একটু আগে যেটা তোমাদেরকে ক্লিয়ার করিয়েছি। আচ্ছা এই গেল। এরপরে দ্য ইউএস কংগ্রেস রিস্টোর, তারা করেছে, রিস্টোর করেছে, পুনরায় জমাতে দা কি মেডেল অফ অনার দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্টেড, যেটা প্রথম দেওয়া হয়েছিল 1695 সালে টু আ ম্যান, এমন একজন মহিলার কাছে। এই দেখো কি আসছে, নেম, ভাই এটা কি নাউন না? এই দেখো শূন্যস্থান পরে কি আসছে, নাউন আসছে, শূন্যস্থান পরে নাউন আসছে, বুঝলাম? নাউন আসলে কি খেয়াল করবা, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্মটা দেখো কোথায় আসছে, তাহলে হুইজ তার পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম না, হু না, কোথায়, এই দেখো হুইজ, তাহলে হুইজ নেম ফিউ অফ আস, আমাদের খুব অল্প সংখ্যক খুব শুনেছি, বেশি একটা শুনি নেই, বেশি একটা মানুষ তার নামটা শুনি নেই। দেখো বাক্যের অর্থটা তো অনেকে ক্লিয়ার না, আমি আবার একদম ক্লিয়ার করে দিচ্ছি, আমি একদম পুরো বাক্যের অর্থটা ক্লিয়ার করে দিচ্ছি। উত্তর হয়তো তুমি পেরেছো, বাক্যের অর্থ হয়তো অনেকে ক্লিয়ার না, ক্লিয়ার করছি। দ্য ইউএস কংগ্রেস, তথা ইউএস কংগ্রেস তো বুঝো, ওদের দেশে যে সংবিধান, ইউএস কংগ্রেস রিস্টোর, পুনরায় জমায়েত, দ্য মেডেল অফ অনার, সম্মানার্থের যে একটা মেডেল ওরা দেয়, এটাকে পুনরুদ্ধার করেছে। দ্যাট ওয়াজ ফার্স্ট প্রেজেন্ট, যেটা প্রথম দেওয়া হয়েছিল 1695, একটা মহিলাকে, 1695 সালে মেডেলটা একটা মহিলাকে দেওয়া হয়েছিল, যার নাম আমরা খুব কম সংখ্যক মানুষই শুনতে পেরেছি, এই হচ্ছে কথা, ব্যাস। ওকে, এবার দেখো মাই আঙ্কেল হ্যাজ, এই অপশনগুলো আসে নাই রে, কি বলবো, তো আনতেও পারতেছি না, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, দেখি দাঁড়া আসে কিনা, আসছে রে, এভাবে করলে তো আসে রে, 21 পর্যন্ত আসছে, তারপরে আয় না, আচ্ছা দেখ শোনো, নিচে আরো কয়েকটা কোশ্চেন ছিল, এই যে আসছে মনে হচ্ছে, আসছে না, লাস্টে অল্প কয়েকটা আসছে, দেখ লাস্টে আসলে হইলো না, সিরিয়ালে আসলে ভালো হইতো। আর দেখ শোনো, বাদ দাও, এমনি অনেক রাত হয়ে গেছে, তোমরা অনেক কষ্ট পাচ্ছ, আর কতক্ষণ করবা, আর ভাল লাগছে না, তবে তোমাদেরকে আমি একদম, আমাকে 2-3টা মিনিট এখন সময় দাও, বাস একদম ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রোনাউন, প্রো মানে পরিবর্তে, নাউন মানে কি নাম, প্রোনাউন কি নামের পরিবর্তে, যেটা বলছে সর্বনাম, আমরা তাকে বলেছি। 8 প্রকার পেয়েছি প্রোনাউনের, একদম শব্দগুলো আমরা ক্লিয়ার, এবং কোনটা কোথায় কি বসে আমরা সেটাও ক্লিয়ার করে ফেলেছি, এবং এরপরে কোথায় কোথায় কোনটা একদম ধরে ধরে, আমি 2টা ক্লাসে প্রায় 4 ঘন্টার উপরে তোমাদেরকে এই টপিকটা আমি পড়াইলাম, তো এর মধ্যে যত যা ছিল সব ক্লিয়ার করার চেষ্টা করেছি।
কারণ এখান থেকে প্রশ্ন সবচাইতে বেশি আসে। রাজশাহীতে তো প্রশ্ন আসবেই আসবে। সি ইউনিট রাজশাহী প্রোনাউন একদম বলতে পারো যে 100% লিখে রাখ, একদম একদম 100% একটা প্রশ্ন তুই কমন পাবি। সুতরাং এই জন্য আমি এত গুরুত্ব দিই, কারণ তোমাদের অনেক স্টুডেন্ট এখন বলা চলে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ তাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট তাদের নাম্বার 1 টার্গেট হচ্ছে রাজশাহী। সুতরাং রাজশাহীটা আমি টপিকটা একদম ক্লিয়ার করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করলাম। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে, এবং সাথে অ্যান্টিসিডেন্ট অফ প্রোনাউনও ক্লিয়ার করেছি, এবং সাথে সাথে বিগত বছরের অ্যাডমিশন মেডিসিন বইতে যতগুলা এমসিকিউ ছিল সবগুলা মোটামুটি কত 21টার মতো করলাম, আর মতো 14টার মতো আছে, 35টা এমসিকিউ আর কি অধ্যায় থেকে আমি দিয়েছি, তথা বিগত বছরে আসছে যেগুলো এগুলা দিয়ে দিয়েছি। সো তুমি একটু ক্লিয়ার করো, প্র্যাকটিস করো, এবং তোমাদের যদি কারো কাছে যদি যার যার কোনো ব্যক্তিগত বই থাকে সেই বই থেকে ক্লিয়ার করতে পারো, অথবা অ্যাডমিশন মেডিসিন বই যদি নিতে চাও সেটা তো অনেকে তো অলরেডি অর্ডার করেছো, যারা করো নাই করতে পারো, বই নিলে এই বই থেকে দেখে দেখে সব তোমরা কমপ্লিট করে ফেলতে পারো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো ভালো থেকে দোয়া করিও। সো আমাকে একটু সর্বশেষ একটা কমেন্ট তোমাদের কাছে জানতে চাই, যারা প্রোনাউনের 2টা ক্লাস ক্লিয়ার করলে তারা এখন প্রোনাউন নিয়ে কি অবস্থা তোমার, জাস্ট বলো, এখন বলো প্রোনাউন নিয়ে কি অবস্থা তোমার, জাস্ট একটু বলো তো। আমরা তো বিগত একটা ক্লাস করেছি, একে তো হচ্ছে পার্টস অফ স্পিচ ওভারভিউ যখন আলোচনা করেছিলাম তখন আমরা প্রোনাউনের বেসিক আলোচনাটি করেছিলাম। এরপর গত ক্লাসে হচ্ছে আমরা পার্সোনাল তথা যে সাবজেক্টিভ অফ পার্সোনাল প্রোনাউনের 5 প্রকার, সে 5 প্রকারে ক্লিয়ার করেছিলাম। ইনডিফিনিট এগুলা, ইম্পার্সোনাল, ইনডিফিনিট এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আর আজকে হচ্ছে বাকিগুলা করলাম, তাই না? ওকে ওকে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমরা সবগুলা ক্লিয়ারলি পারবো ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।